বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটু স্পেশাল ক্লাস ক্রেডিট অপারেশনে। আজকে আমরা একটু ম্যাথ নিয়ে কথা বলবো। ক্রেডিট অপারেশনের ম্যাথটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আপনারা জানেন যে ক্রেডিট অপারেশনের ম্যাথটা মোটামুটি কমন ম্যাথ আসে, স্পেসিফিক ম্যাথই আসে। সো ম্যাথটা যদি আপনারা ঠিকঠাকভাবে আহ, করে আসতে পারেন তাহলে 10 মার্কস মোটামুটি নিশ্চিত হওয়া যায়। আর ক্রেডিট অপারেশনে 10 মার্কস মোটামুটি আপনারা নিশ্চিত করতে পারলে অন্যান্য সাবজেক্টগুলি পাশের চেয়ে ক্রেডিট অপারেশনের পাশের পার্সেন্টেজটা বেড়ে যায়। আমরা পার্ট টুর ক্ষেত্রে ক্রেডিট অপারেশন, রিস্ক ম্যানেজমেন্ট এবং ফরেন ট্রেড, এই তিনটা সাবজেক্টের ম্যাথমেটিক্যাল ইস্যুসটাকে প্রায়োরিটি দিব, কারণ আই বিলিভ যে এই তিনটা ম্যাথ আমরা মোটামুটি বইয়ের ম্যাথই পাই, কমন ম্যাথ পাই। সো এগুলি যাতে ভুল না হয় সেই রকম করে আমরা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব। অলরেডি আমরা ফরেন ট্রেডের ম্যাথ কমপ্লিট করেছি, এইচডব্লিউ দিয়েছি আপনাদেরকে, আপনারা অনেকে আমাকে অ্যান্সার শিট সাবমিট করেছেন এবং ম্যাক্সিমাম এররলেস অ্যান্সার স্ক্রিপ্ট সাবমিট করেছেন। সো অ্যাপ্রিসিয়েটেড এভরিওয়ান যারা অলরেডি এক্সাম কমপ্লিট করেছে বা হোমওয়ার্কসটা কমপ্লিট করেছে। আর যারা এখনো করেন নাই, শিটটা আপনাদের আমাদের প্রাইভেট গ্রুপে অলরেডি অ্যাটাচ করা আছে, আপনারা একটু শিটটা নিয়ে আমরা আমরা যে প্রিভিয়াস ইয়ারের টেকনিক্স, তারপরে রুলস রেগুলেশনস প্রথম দিকে আলোচনা করেছি, প্রিভিয়াস ইয়ারের ইম্পোর্ট এক্সপোর্ট, এবং ইম্পোর্টের ক্ষেত্রে দুইটা পার্ট, এক্সপোর্টের ক্ষেত্রে ক্রুশিয়াল পার্ট, সকল কিছু মিলিয়ে আমরা প্র্যাকটিস সেশন রেখেছি প্রথম দিকে। তারপরে আমরা আবার আপনাদেরকে কয়েকটা ম্যাথ প্র্যাকটিসের জন্য দিয়েছি। সেই ম্যাথগুলি আপনারা করে মানে ফিল আপ করে আমাকে জমা দিলে আমি মোটামুটি কনফিডেন্ট যে আপনাদের ফরেন ট্রেড ম্যাথের কোনো প্রবলেম হবে না। ফরেন ট্রেডের ক্লাসটা আমাদের অলরেডি ডান। এখন আমাদের রিস্ক ম্যানেজমেন্ট এবং ক্রেডিট অপারেশন বাকি আছে। এই দুটো সাবজেক্টে আমরা একটু ম্যাথের ক্লিয়ার রোড ম্যাপটা তৈরি করব, যাতে পরীক্ষাতে আমার কোনো ঝামেলা না হয়। সো ক্রেডিট অপারেশনে টেকনিক্যালি আমাদের অনেকগুলি চ্যাপ্টার থেকে ম্যাথ আসে। ক্যাপিটাল বাজেটিং থেকে ম্যাথ আসে, যেমন নাম্বার ওয়ান ক্যাপিটাল বাজেটিং, তারপরে হচ্ছে প্রভিশনিং, তারপরে হচ্ছে ক্যাপিটাল বাজেটিং থেকে আসে, তারপরে প্রভিশনিং থেকে আসে, তারপরে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট থেকে ম্যাথ আসে, তারপরে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল থেকে ম্যাথ আসে, ওয়ার্কিং ক্যাপিটাল থেকেও ম্যাথ আসে। সো আমরা বেসিকলি চিন্তা করব যে আমরা তিন ধরনের ম্যাথ করব ক্রেডিট অপারেশনের ক্ষেত্রে। একটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং, তারপরে হচ্ছে প্রভিশনিং, অ্যান্ড ফাইনাল ব্রেক ইভেন পয়েন্ট। সো ক্যাপিটাল প্রভিশনিংটা ছোট, শুধু বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার বুঝে সিম্পল বেসিসের একটা বা দুইটা ম্যাথ করলেই হবে। এবং প্রভিশনিং এবং ব্রেক ইভেন পয়েন্ট এটা একটু অপশনাল ম্যাথ থাকে। ক্যাপিটাল বাজেটিং অলমোস্ট সকল ইয়ারে পরীক্ষায় প্রশ্ন থাকে, সকল বছরই থাকে। সো ক্যাপিটাল বাজেটিংটা বেশি ইম্পর্টেন্ট, একদম বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমরা প্রথমে ক্যাপিটাল বাজেটিং এর ডিসকাশনটা নিচ্ছি। ক্যাপিটাল বাজেটিংটা আজকে আমরা চেষ্টা করব ওভারঅল সকল কমপ্লিট কোর্সটা, কমপ্লিট কি কি ম্যাথ আসে সকল কিছু নিয়ে আলোচনা করতে। সো আজকে আমাদের ফোকাসিং পয়েন্ট হচ্ছে ক্রেডিট অপারেশনের ক্যাপিটাল বাজেটিং এর ম্যাথটা কমপ্লিট করা। আমরা আজকের ক্লাসে তিনটা পার্ট, প্রথমে ইনিশিয়াল ডিসকাশন করব যে ক্যাপিটাল বাজেটিং এর জন্য কোন কোন রিকোয়ারমেন্ট রয়েছে বা কোন কোন কনসেপ্ট সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। সেকেন্ড লেয়ারে আমরা যতগুলি ফর্মুলা আছে ততগুলি ফর্মুলা বেস একটা একটা করে ছোট ছোট এক্সাম্পল দেখব, এবং থার্ড স্টেপে গিয়ে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলি সলভ করব। সো আমাদের কাছে মনে হয়েছে যে স্টেপটা ফলো করলে আপনাদের জন্য পরীক্ষায় পাশ করাটা এবং বোঝাটা, সবচেয়ে বড় জিনিস হচ্ছে বোঝাটা ইজিয়ার হবে। ক্যাপিটাল বাজেটিংটা শুধু যে আপনাদের চ্যাপ্টারের জন্য লাগবে, পরীক্ষার জন্য লাগবে এরকম না। যারা ফাইন্যান্সে কাজ করেন, যারা ক্রেডিটে কাজ করেন, অথবা যারা প্রজেক্ট অ্যাপ্রেজালে কাজ করবেন, তাদের জন্য ক্যাপিটাল বাজেটিং খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। সো এই কনসেপ্টটা, ক্যাপিটাল বাজেটিংটা পরীক্ষা পাশ করার পাশাপাশি আপনাদের একটা লিগেসি মেনটেন করার ক্ষেত্রেও কাজ করবে, মানে ব্যাংকিং লিগেসি মেনটেন করা। পরীক্ষা শেষ করেছেন তারপরও যে ইফেক্ট আপনাদের থাকে সেটাকে আমরা লিগ্যাসি মেনটেন বলি। সো ক্যাপিটাল বাজেটিং কিন্তু সেই রকমের একটা টপিকস, এবং এটা যদি ভালো করে বুঝতে পারেন এটা আসলে ডিল করাটা সোজা, মানে একদম মুখস্থ করতে হবে এরকম না, একটু বুঝে শুনে পড়লে চ্যাপ্টারটা সোজা মনে হবে আশা করছি আপনাদের। সো আমরা প্রথমে শুরু করছি ক্যাপিটাল বাজেটিং এর কনসেপচুয়াল ইস্যুস। ক্যাপিটাল বাজেটিং ক্যাপিটাল বাজেটিং আমরা একটু পরে যাই। শুরুতে আমরা একটা জিনিস চিন্তা করি, ক্যাপিটাল বাজেটিং এ আসতে গেলে
প্রথমে এই ওয়ার্ডটা আপনারা দেখবেন বিভিন্ন ম্যাথে আমরা ইউজ করবো, সেটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। হোয়াট ইজ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে হচ্ছে কোনো একজন ব্যবসায়ী বা কোনো কোনো একটা প্রতিষ্ঠান একদম বিজনেস শুরু করার সময় যে অ্যামাউন্টটা দিয়ে বিজনেস শুরু করে তাকে বলা হয় ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। সো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে কোনো কোম্পানি একদম বিজনেস শুরু করার সময় যে টাকাটা প্রাথমিকভাবে ইনভেস্ট করে সেটাকে বলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ম্যাথের ভিতরে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে সাধারণত যদি ইয়ারের ক্যাশ ফ্লোর সাথে চিন্তা করা হয় তাহলে এটাকে জিরো ইয়ারের ক্যাশ ফ্লো হিসেবে ধরা হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটাকে সব সময় নেগেটিভ ক্যাশ ফ্লো হিসেবে ট্রিট করা হয়। সুতরাং ইনিশিয়াল ইনভেস্টমেন্টের জন্য আমাদের জানার জন্য দুইটা জিনিস। ডেফিনেশন তো বললামই যে একদম কোন একটা প্রতিষ্ঠানের শুরুতে যে টাকাটা ইনভেস্ট করা হয় সেটাকে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বলা হয়। আর কোন একটা প্রতিষ্ঠানের ইয়ার ওয়াইজ ক্যাশ ফ্লো চিন্তা করলে সেই ক্যাশ ফ্লোতে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে ইয়ার জিরোর অ্যামাউন্ট হিসেবে ট্রিট করা হয় এবং এই অ্যামাউন্টটাকে সবসময় নেগেটিভ ক্যাশ ফ্লো বা ব্র্যাকেট দিয়ে চিন্তা করা হয়। সো একটা কোম্পানি কোন একটা মেশিন বিজনেস শুরু করার সময় একটা মেশিন কিনেছে 1 লাখ টাকা। সো 1 লাখ টাকাকে আমরা তার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বলবো। এবং যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমি দেখাতে চাই, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা একটু পরে বলবো হোয়াট ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানে হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানে যে কোনো সময় বা কোনো একটা নির্দিষ্ট সময় যে পরিমাণ ক্যাশ এসছে এবং যে পরিমাণ ক্যাশ গিয়েছে সেইটার ফ্লোটাকে বলা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো আমি একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখিয়েছি যে আমি বলেছি ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে আমি ইয়ার জিরোতে দেখাবো, এই যে ইয়ার জিরো, এবং এটা সবসময় ক্যাশ ফ্লোতে মাইনাস আকারে থাকে। সুতরাং কোনো ক্যাশ ফ্লোতে যদি আপনি জিরো ইয়ারে গিয়ে ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে মাইনাস আকারে দেখান সেটা আপনার ভুল হবে না, এটা রাইট ওয়ে। 2 নম্বর আমরা একটা ওয়ার্ড দেখতে পাবো সেটা হচ্ছে সলভেজ ভ্যালু। সলভেজ ভ্যালু, 2 নম্বর আমরা যে ওয়ার্ডটা দেখতে পাবো সেটা হচ্ছে সলভেজ ভ্যালু। সো হোয়াট ইজ সলভেজ ভ্যালু? সলভেজ ভ্যালু মানে হচ্ছে সলভেজ ভ্যালু মানে হচ্ছে যেই অ্যামাউন্টটা কোনো একটা প্রতিষ্ঠান সাধারণত সাধারণত কোনো একটা প্রতিষ্ঠান বিজনেস শুরু করা বিজনেস শেষ হওয়ার পরে তার যেই অ্যাসেটটা থাকে, যেই অ্যাসেটটা আইদার মানে ভাঙা চেয়ার, ভাঙা টেবিল, অথবা ভাঙা ফ্রিজ, ভাঙা মেশিনারি, যাই থাকুক না কেন, ওইটাকে বিক্রি করলে যে অ্যামাউন্টটা পাওয়া যায় এটাকে বলে সলভেজ ভ্যালু। সো সলভেজ ভ্যালুর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে উই মে সে যে রেসিডুয়াল ভ্যালু এবং স্ক্র্যাপ ভ্যালু, এটা দুইটাই বলা যায়। সো সলভেন্স ভ্যালুর দুইটা নাম, একটা হচ্ছে রেসিডিয়াল ভ্যালু আর আরেকটা হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু। সলভেন্স ভ্যালু তো সলভেন্স ভ্যালু নাম দিয়ে আমরা বললাম, এটা রেগুলার বেসিসেই বলা যায়। সো সলভেন্স ভ্যালুর ইস্যুটা কাভার হলো। যখন আমরা যদি একটা মেশিনের কথা চিন্তা করি যে আমার এই মেশিনটা কতটুকু কি অবস্থায় আছে, আমি যদি চিন্তা করি তাহলে উম, আমরা দেখতে পাবো যে এই মেশিনটা, কোন একটা মেশিন আমি কিনেছি এবং এই মেশিনটা আমার ধরেন 1 লাখ টাকা দিয়ে কিনেছি এবং এটা আমি 5 বছর ব্যবহার করে পরে আমি ধরে নিলাম ওই বিজনেসটা আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না। সো ওই বিজনেসটা যেহেতু আমি কন্টিনিউ করতে চাচ্ছি না, সো আমি ওই মেশিনটা বিক্রি করে দিতে চাচ্ছি যতটুকু আছে। কোনো একটা হয়তো মেশিনের একটা পার্টস নাই, অথবা মেশিনের অনেকটুকু অংশ মরিচা ধরে গেছে, হোয়াট এভার ইট ইস, এই মেশিনটা আমরা বিক্রি করলে যেই ভ্যালুটা পাবো সেটাকে বলা হয় সালভেজ ভ্যালু। আমি ধরে নিলাম 1 লাখ টাকার মেশিনটা 5 বছর ব্যবহারের পরে বিক্রি করলে 10,000 টাকা পাওয়া যায়। সো ইট ইজ কল্ড সালভেজ ভ্যালু। উই আর মুভিং নেক্সট, ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের অ্যাসেট ব্যবহারের কারণে অদৃশ্যমান ক্ষয়ের যে প্রবণতা সেইটা ফাইন্যান্সিং দিয়ে অ্যাডজাস্ট করাটাকে বলা হয় ডিপ্রিসিয়েশন। সো ডিপ্রিসিয়েশন হচ্ছে ধরেন আমার একটা ফ্রিজ আছে অথবা আমার একটা মোবাইল আছে, সবকিছু ঠিকঠাক, কেনার 1 বছর পরে আমি বিক্রি করতে গেলে আমি ইনিশিয়াল দামে কিন্তু সেটা বিক্রি করতে পারবো না, কারণ এইটা ইউজের কারণে এর একটু ভ্যালু কমেছে বলে ফাইন্যান্স বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সে আমরা ধরে নিই। সো যে অ্যামাউন্টটুকু কমানো বোঝা হয় বা যেটুকু ইউজ হয়েছে বলে বোঝানো হয় সেই অ্যামাউন্টটা বা সেই অ্যামাউন্টটাকে বলা হয় ডিপ্রিসিয়েশন। সো ডিপ্রিসিয়েশন আমাদের যদি অ্যাকাউন্টিং মেথড, আমরা এই চ্যাপ্টারের ম্যাথের ক্ষেত্রেও ডিসকাউন্টিং এর প্র্যাকটিস করতে করব। আমাদের কোনো কোনো ম্যাথে হয়তো প্রয়োজন হতে পারে।
সো কোনো জায়গায় যদি ডিসকাউন্টিং করার ইস্যু থাকে, ডিপ্রিসিয়েশন করার ইস্যু থাকে, তাহলে ডিপ্রিসিয়েশন করার ফর্মুলা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে সলভেন্স ভ্যালুটা বাদ দিব, বাদ দিয়ে তাকে ইউজফুল লাইফ দিয়ে ভাগ করব। সো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমরা অলরেডি ডিসকাসড, সলভেন্স ভ্যালু অলরেডি আলোচনা করেছি। ইউজফুল লাইফ হচ্ছে কোনো একটা মেশিন বা কোনো একটা অ্যাসেট আমি যত বছর ব্যবহার করি সেই ব্যবহারকৃত সময়কে বলা হয় ইউজফুল টাইম। সুতরাং ডিপ্রিসিয়েশন বের করার ম্যাথটা বা ডিপ্রিসিয়েশন কখনো যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে ফর্মুলাটা আমাদের জন্য খুবই সোজা। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে সলভেন্স ভ্যালুটা মাইনাস করে তাকে ইউজফুল লাইফ দিয়ে ভাগ করলে হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লাখ টাকা আমি ধরে নিলাম, সলভেন্স ভ্যালু হচ্ছে 10,000 টাকা। তারপরে এই মেশিনটা, যে মেশিনটা আমি ইনভেস্ট করেছি 1 লাখ টাকা, সেটার ইউজফুল লাইফ হচ্ছে 5 ইয়ার্স। সো ডিপ্রিসিয়েশন হবে 10,000 টাকা, 1 লাখ টাকা থেকে 10,000 টাকা মাইনাস করে তাকে 5 দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে ডিপ্রিসিয়েশন। সো আমার কোনো ম্যাথে যদি আমি সামনের দিকে ম্যাথ করতে গেলে আমি যদি বলি যে হোয়াট ইজ ডিপ্রিসিয়েশন বা ডিপ্রিসিয়েশন করার ফর্মুলা কি, তাহলে কিন্তু আমার এই ফর্মুলাটা আমি ব্যবহার করব। সো দিস ওয়ান ইজ আ ফর্মুলা ফর মি, ফর্মুলা। ওকে, নেক্সট হচ্ছে ক্যাশ ফ্লো। আমরা ওয়ার্ডটা অনেকবার বলেছি। ক্যাশ ফ্লো হচ্ছে কোনো একটা কোম্পানি তার নির্দিষ্ট সময়ে যতটুকু ক্যাশ রিসিভ করে বা যতটুকু ক্যাশ পে করে, তার নেটিংটা হচ্ছে ক্যাশ ফ্লো। সো আমি ধরে নিচ্ছি কোনো একটা কোম্পানি 1 বছরে, ধরেন কোনো একটা সময় বা 1 মাসে 50,000 টাকা ক্যাশ রিসিভ করেছে এবং তার বিভিন্ন অপারেটিং এক্সপেন্সের জন্য সে পে করেছে 20,000 টাকা। সো তার ক্যাশ ফ্লো হবে 30,000। Now we are moving our main topics, ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিং বলতে কি বোঝায়? পরীক্ষায় ম্যাথ আসে। ক্যাপিটাল বাজেটিং বলতে কি বোঝায়, ক্যাপিটাল বাজেটিং এর বিভিন্ন মেথডগুলি কি, এই প্রশ্নটাও মাঝে মাঝে আসে। আর ম্যাথ আসে বিভিন্ন বাজেট, বিভিন্ন বিভিন্ন মেথডগুলি থেকে সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসে। সো ক্যাপিটাল বাজেটিং কি? ক্যাপিটাল বাজেটিং হচ্ছে কোনো একজন ব্যক্তি তার সঞ্চিত বা জমাকৃত তার ক্যাপিটালটাকে, ডেফিনেটলি ক্যাপিটাল বলতে হবে, ক্যাপিটালটাকে কোনো একটা প্রজেক্টে লং টার্ম ইনভেস্টমেন্ট করলে তার যে ভ্যালুটা পাওয়া যায় সেটাকে বলা হয় ক্যাপিটাল বাজেটিং। বা তার যে ওয়েতে সে লং টার্ম কোনো ইনভেস্টমেন্টে সেটা ব্যয় করে, তার প্রসেসকে বলা হয় ক্যাপিটাল বাজেটিং। সিম্পল এক্সাম্পল যদি বলি, এই কোম্পানি ওয়ান্টস টু বাই এ মেশিন ফর 1 লাখ। দ্য মেশিন ইজ এক্সপেক্টেড জেনারেট ক্যাশ ইনফ্লো ফর 3 ইয়ার্স। তাহলে আমি বলবো যে 3 বছর পরে তার টোটাল কত টাকা এই ইনভেস্টমেন্ট থেকে পরবর্তী সময়ে উঠে এসছে, বা এটা কতটুকু উঠে এসছে, এটা উঠে আসাটা তার প্রফিটেবল কিনা, অথবা এই বিজনেসে বা এই প্রজেক্টে সে ইনভেস্ট করাটা রাইট ডিসিশন হবে কিনা, এই সকল জিনিসকে কমপ্লিটলি অ্যানালাইসিস করা হয় ক্যাপিটাল বাজেটিং এর মাধ্যমে। ক্যাপিটাল বাজেটিং অ্যানালাইসিস করার জন্য অনেকগুলি মেথড ইউজ করা হয়। তার মধ্যে কিছু মেথড আছে নন ডিসকাউন্টিং আর কিছু হচ্ছে ডিসকাউন্টিং মেথড। সো নন ডিসকাউন্টিং এবং ডিসকাউন্টিং মেথড বলতে কি বোঝায়? নন ডিসকাউন্টিং মেথড মানে হচ্ছে যে সকল মেথডে কোনো ধরনের পার্সেন্টেজ অ্যাপ্লাই করা হয় না, সিম্পল কথা। অথবা যদি আমি ইজি ওয়েতে বলতে পারি, যেখানে টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করা হয় না, সেটা হচ্ছে নন ডিসকাউন্টিং মেথড। আর যেখানে টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করা হয় সেটা হচ্ছে ডিসকাউন্টিং মেথড। আর নন ডিসকাউন্টিং মেথড আর ডিসকাউন্টিং মেথড আপনাদের পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট না। ক্যাপিটাল বাজেটিং এর টোটাল কতগুলি ফ্যাক্টর আছে বা কতগুলি মেথড আছে সেগুলি হচ্ছে আপনার জন্য ইম্পর্টেন্ট। সো ক্যাপিটাল বাজেটিং এ আমরা যদি মানে একদম প্রপার ওয়েতে দেখতে পাই, তাহলে প্রায় প্রায় 60টা মেথড মোটামুটি পরীক্ষায় বা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। একটা হচ্ছে পেব্যাক পিরিয়ড, 2 নম্বর হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, 3 নম্বর হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, 4 নম্বরে হচ্ছে প্রফিটেবল ইন্ডেক্স, 5 নম্বরে হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, 6 নম্বরে হচ্ছে অ্যাকাউন্ট রেট অফ রিটার্ন। এটাকে আবার অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন না বলে অ্যাভারেজ রেট অফ রিটার্নও বলা হয়। আর 7 নম্বরে আরেকটা আছে, সেটা হচ্ছে 7 নম্বরে আমরা দেখতে পাই, এটা প্রফিটেবল ইন্ডেক্সের মতোই, বেনিফিট কস্ট রেশিও, লাইক অ্যাজ প্রফিটেবল ইনভেস্ট, এটা বেনিফিট কস্ট রেশিও। এটা এই 7টা মোটামুটি আমাদের মেথড আমরা দেখতে পারি, মোটামুটি সাত সাত রকম মেথড দেখতে পারি। সো এই 7 রকম মেথডের মূলত পরীক্ষায় আপনাদের কোয়েশ্চেন আসে এই 7 রকম মিলিয়ে। আমরা এখানে 6 রকম দিয়েছি। বেনিফিট কস্ট রেশিওটা অলমোস্ট প্রফিটেবল রেশিওর মতো,
এই জন্য আমি এটাকে আর এই পয়েন্টে হাইলাইটেড করিনি। এখন কথা হচ্ছে আপনাদের পরীক্ষা আসলে এখানে থেকে ম্যাথ আসে কি, পরীক্ষায় একটা ম্যাথ সিনারিও দাঁড় করাবে, সিনারিও দাঁড় করে এই 60টা প্রজেক্ট থেকে বা 60টা মেথড থেকে যে কোনো দুইটা বা তিনটা মেথড আসে। যেহেতু 10 মার্কসের কোয়েশ্চেন, সো দুইটা মেথড আসবে এবং এই দুইটা মেথডের সাথে একটা ইন্টারপ্রিটেশন টাইপের একটা কোয়েশ্চেন দিতে পারে। সো আপনারা যে 60টা মেথড পড়বেন এই 6টার সাথে সাথে বেনিফিট কস্ট রেশিও, 60টা মেথডের মধ্যে আপনাদের পরীক্ষা কিন্তু আসবে দুইটা বা হাইস্ট তিনটা। সো দুইটা বা হাইস্ট তিনটার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কখনো কোনো পরীক্ষা মিস হয় না সেটা হচ্ছে পেব্যাক পিরিয়ড। তারপরে সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। তারপরের ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বা এআরআর। এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, এটা তো মাস্ট থাকবেই। এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসলে এটা মাস্ট থাকবে। আর অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, নেট প্রেজেন্ট ভ্যালু এটাও ইম্পর্টেন্ট, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, প্রফিটেবিলিটি ইন্ডেক্স এবং ইনিশিয়াল রেট অফ রিটার্ন। এগুলি মানে আনকমন প্রশ্ন আসলে এগুলি থেকে পরীক্ষা প্রশ্ন দিতে পারে, আদারওয়াইজ এগুলি সাধারণত একটু কম আসে। আমরা সব আলোচনা করব, বাট পেব্যাক পিরিয়ডটা, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নটা এবং নেট প্রেজেন্ট ভ্যালুটা আমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে করব, যাতে এই তিনটা পার্টের ম্যাথে আমার কোনো প্রবলেম না হয়। সো ইনিশিয়াল লেভেলে আমরা এই 7টা মেথড আমরা একটু আলোচনা করব ডেফিনেশন টাইপ, তারপরে আমরা এই 7টা মেথডের এক্সাম্পল দেখব, তারপরে বোর্ড কোয়েশ্চেন সলভ করব। যারা ডেফিনেশন, এক্সাম্পল এবং বোর্ড কোয়েশ্চেনের মানে এই দুইটা পার্ট ক্লিয়ার হলে বোর্ড কোয়েশ্চেন দেখবেন সবই আপনার স্টেপস থেকে আসছে। বোর্ড কোয়েশ্চেন মানে আমরা 96 থেকে 102তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে ক্যাপিটাল বাজেটিং এর যতগুলি ম্যাথ আছে সবগুলি ম্যাথই মোটামুটি দেখার চেষ্টা করব। So we are moving capital budget techniques বা method of capital budgeting. First method, payback period. What is payback period? Payback period মানে হচ্ছে ইনিশিয়ালি কোনো একটা ইনভেস্টমেন্ট করেছেন, সেই ইনভেস্টমেন্টটা ঠিক যতদিন পরে আপনি রিকভারি করতে পারবেন, নট প্রফিট। ওই 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 ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা ঠিক যতদিন পরে আপনার কাছে ফেরত আসবে সেটাকে বলা হয় পেব্যাক পিরিয়ড। লেটস সে আপনি কোনো একটা প্রজেক্টে 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন, সো এই 1 লাখ টাকা 3 বছর পরে আপনার কাছে ফেরত আসছে। সো এই যে 3 বছর, এই 3 বছরকে বলা হয় পেব্যাক পিরিয়ড। তাহলে আমি একটা একটা সিম্পল কম্পারিজন দাঁড় করাই, সেটা হচ্ছে আপনি ধরেন আপনার কাছে দুইটা অপশন আছে, আপনার কাছে 1 লাখ টাকা আছে, 1 লাখ। তো আপনি ধরেন কোন একটা ফাইন্যান্স কোম্পানিতে আপনি এই টাকাটা ইনভেস্ট করতে পারেন, তারা বললো যে 1 লাখ টাকা ডাবল হবে, মানে দ্বিগুণ হবে 5 ইয়ার্স পরে, 5 ইয়ার্স পরে। আর সেম 1 লাখ টাকা আপনি একটা ব্যাংকে ইনভেস্ট করবেন, ব্যাংক আপনাকে বললো যে 1 লাখ টাকা তোমাকে আমি ডাবল দিব 6 ইয়ার্স পরে, 6 ইয়ার্স পরে। প্রফিটেবিলিটির দিক থেকে চিন্তা করলে দিস ওয়ান ইজ গুড, কারণ আমার 1 লাখ টাকা 5 বছর পরে দ্বিগুণ হয়ে আসবে, আর এটা আমার সাধারণত একটু বেশি সময় লাগে। পেব্যাক পিরিয়ডটা কিন্তু এই কনসেপ্টটাকে মিন করে না, আমরা মিন করেছি যে এখানে একটু টাইমটা কম লাগে, সো ইট ইজ বেটার। পেব্যাক পিরিয়ডটাও আপনাকে বেটার অ্যাসাইনমেন্ট দেবে, তবে কোনটা, সেটা হচ্ছে আপনি যদি আপনার যে ইনিশিয়াল ইনভেস্ট করেছেন সেটা ফিরে আসতে যতটুকু সময় লাগে ততটুকু। লেটস সে আপনি এই 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন একটা প্রজেক্টে, যে প্রজেক্টে তারা বলেছে যে এই প্রজেক্টের এই ইনিশিয়াল 1 লাখ টাকা ব্যাক হতে আপনার কাছে সময় লাগবে 3.5 ইয়ার্স, 3.5 ইয়ার্স। আর এই 1 লাখ টাকায় যদি আপনি অন্য একটা প্রজেক্ট বিতে ব্যবহার করেন তাহলে এটা ফিরে আসতে লাগবে 4 ইয়ার্স। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কিন্তু, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমরা ম্যাথে দেখব। তাহলে এই দুইটা জায়গা থেকে কোনটাকে আমরা বেটার মনে করবো, এটা, কারণ এটা একটু আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আগে ফেরত আসবে। সুতরাং পেব্যাক পিরিয়ডের মধ্যে যদি কয়েকটা প্রজেক্ট বা কয়েকটা ডেটার অ্যানালাইসিস করা হয় তাহলে যেই ডেটার ইয়ারের সময়টা কম থাকবে সেটাকে বলা হয় সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট। সো পেব্যাক পিরিয়ডের মাধ্যমে আমরা ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারি, এবং আমরা গ্র্যাজুয়ালি পরে যেই ক্যাপিটাল বাজেটিং টেকনিকগুলি দেখব সবকিছু দিয়ে আমরা পারফেক্টলি দেখার চেষ্টা করব যে কোন প্রজেক্টে আমি ইনভেস্ট করলে আমার জন্য প্রফিটেবল। এটা হচ্ছে আমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। অ্যান্ড নাও উই আর মুভিং পয়েন্ট নাম্বার 2, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, 2 নম্বর পয়েন্ট।
2 নম্বর, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নটা সাধারণত বের করা হয়। অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন ইজ দ্য অ্যাভারেজ অ্যাকাউন্টিং প্রফিট আর্ন ফ্রম এম ইনভেস্টমেন্ট অ্যাজ দ্য পার্সেন্টেজ অফ দ্য ইনভেস্টমেন্ট। কোনো একটা জায়গায় আমি ইনভেস্ট করলে সেটা পার্সেন্টেজ আকারে যে অ্যামাউন্টটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। এটা মূলত প্রফিট অ্যানালাইসিস করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। 3 নম্বরে হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড হচ্ছে রেগুলার যে পেব্যাক পিরিয়ডটা আমরা একে পেয়েছি সেইটাই, তবে এইটা ফিউচার ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোটাকে কনসিডার করা হয়। সবচেয়ে ইম্পর্টেন্টলি এটা টাইম ভ্যালু অফ মানিটাকে কনসিডার করা হয়। তার মানে এখানে একটা পার্সেন্টেজ ডিসকাউন্টেড রেট দেওয়া থাকবে, সেই ডিসকাউন্টেড রেটের উপর বেস করে আপনি একটা টেনর বের করবেন, সেই টেনরটাকে ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড বলা হবে। কনসেপ্ট ইজ ইকুয়াল লাইক অ্যাজ পেব্যাক পিরিয়ড, শুধু এখানে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোর অ্যামাউন্টটা বের করা হয়। এটা খুব দরকারি জিনিস, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ মানি। এটাকে আরেকটা ওয়ার্ডে বলা হয় টাইম ভ্যালু অফ মানি। হোয়াট ইজ টাইম ভ্যালু অফ মানি? টাইম ভ্যালু অফ মানি এটার আরেকটা ম্যাথও আছে আপনাদের, সেটা হচ্ছে ফিউচার ভ্যালুর একটা ম্যাথ আছে, আমরা দেখবো, এবং এটা আপনাদের বোর্ডে ম্যাথটা এসছে। হোয়াট ইজ টাইম ভ্যালু অফ মানি? টাইম ভ্যালু অফ মানি হচ্ছে আপনার আজকের একটা টাকা কোন একটা নির্দিষ্ট সময় আপনি কোথাও ইনভেস্ট করলে, ধরেন আপনার 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা এফডিআর করেছেন, এইটার ইন্টারেস্ট রেট হচ্ছে 10% করে। সো আমরা ট্যাক্স বন্ধানো জিনিস বাদ দিলাম। সো 1 বছর পরে আপনি 1 লাখ টাকা থেকে আসলে 10% 1000 টাকা পাবেন। সো এক এক বছরে যদি চিন্তা করি, এক মাসে 10%-এর 1 লাখ টাকা হচ্ছে ধরেন 1000, 12 মাসে আপনি পাবেন 12,000 টাকা। তার মানে এই 1 লাখ টাকা ইনিশিয়ালি আজকে ইনভেস্ট করলে 1 বছর পরে আপনি পাবেন 1,12,000 টাকা। আমরা ট্যাক্সের হিসাবটা বাদ দিলাম, ইনিশিয়াল লেভেলে চিন্তা করলাম। এই যে 1,12,000 টাকাকে 1 লাখ টাকার 1 বছর পরে টাইম ভ্যালু অফ মানি বলা হয়। সুতরাং কোনো একটা অ্যামাউন্টের ফিউচার ভ্যালুতে ক্যাশ ফ্লোর স্ট্যাটাসটা যেই প্রসেসের মাধ্যমে দেখানো হয় এবং যেই ওয়েতে দেখানো হয় সেটা হচ্ছে ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড। নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে সাধারণত প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো, যেটা মানে ফিউচার ভ্যালু অফ ক্যাশ ফ্লো অথবা টাইম ভ্যালু অফ মানির যে ক্যাশ ফ্লো আছে সেটা থেকে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অলরেডি আমরা আলোচনা করে আসছি, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস করলে নেট প্রেজেন্ট ভ্যালুটা পাওয়া যাবে। সো অ্যাগেইন নেট প্রেজেন্ট ভ্যালু ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ম্যাথ, এবং এটা পরীক্ষায় প্রায় আসে। নেট প্রেজেন্ট ভ্যালুটা সবচেয়ে বেশি আসছে আপনাদের পরীক্ষায়, পেব্যাক পিরিয়ড এবং নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা মাথায় রাখতে হবে, দিস ওয়ান। এই ফর্মুলাটা হচ্ছে, এটাও আপনারা মনে রাখবেন, কোন একটা প্রজেক্টের অথবা কোন একটা প্রজেক্ট আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা এইটা আপনি নেট প্রেজেন্ট ভ্যালু থেকে ইজিলি বুঝতে পারেন। কিভাবে? যদি কোনো ম্যাথের নেট প্রেজেন্ট ভ্যালুটা ধনাত্মক হয়, অর্থাৎ 0 থেকে বড় হয়, তাহলে সেটাকে আমরা অ্যাকসেপ্টেড প্রজেক্ট বলবো, এটা গুড। এনপিভি এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু যত পজিটিভ হবে তত ভালো। এবং এমন যদি হয় দুইটা প্রজেক্টের নেট প্রেজেন্ট ভ্যালু, একটা সে বের হয়েছে 3,000 আর একটা 6,000, তাহলে এই দুইটার মধ্যে 6,000 যেটা সেটা ভালো। আর নেট প্রেজেন্ট ভ্যালু যদি জিরো মানে নেগেটিভ হয় তাহলে এটা রিজেক্ট করতে হবে। আর নেট প্রেজেন্ট ভ্যালু যদি ইন্ডিপেন্ডেন্ট থাকে অর্থাৎ জিরোর সমান থাকে, তাহলে এইটা মানে আপনার অন্য অন্য সার্কামস্টান্সেস এর উপর ডিপেন্ড করে আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন না রিজেক্ট করবেন। বাট ইনিশিয়ালি যদি পজিটিভ হয়, 0-এর চেয়ে বড় হয়, তাহলে স্টেট ইট ইজ অ্যাকসেপ্টেড। যদি 0-এর চেয়ে ছোট হয় অর্থাৎ মাইনাস হয়, তাহলে এটা রিজেক্টেড। জিরোর সমান হলো অন্য অন্য সার্কামস্টান্সেস চিন্তা করে আমি অ্যাকসেপ্ট করবো বা রিজেক্ট করবো, এই ডিসিশনটা নিব। আর যদি একাধিক প্রজেক্টে ও সকল এনপিভি পজিটিভ আসে, তাহলে যেটা বড় পজিটিভ ভ্যালু সেটাকে আমরা কনসিডার করব। এটাকে আমরা ফর্মুলা হিসেবে ট্রিট করতে পারি। আমরা কিন্তু সাথে সাথে ফর্মুলাওটা দেখে যাচ্ছি প্রায় অলমোস্ট। প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে কোনো একটা বিজনেসে সাধারণত প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোতে, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো মানে দিস ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, ম্যাথের বিভিন্ন জায়গায় আমরা এটা ব্যবহার করবো। প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো মানে হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, কোন একটা নির্দিষ্ট সময় পরে আমার ক্যাশ ফ্লোটা কি হবে সেটা অ্যানালাইসিস। কোন একটা প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময় ক্যাশ অ্যানালাইসিস করার পরে সেই জায়গা থেকে কতটুকু প্রফিট বের হচ্ছে সেটা বের করা হয় প্রফিটেবল ইন্ডেক্সের মাধ্যমে। অ্যাগেইন এখানে আমরা একটা ফর্মুলা দেখব, সেটা হচ্ছে মানে মনে রাখবো যে প্রফিটেবল ইন্ডেক্স, যদি কোনো একটা ম্যাথে প্রফিটেবল ইন্ডেক্স 1-এর চেয়ে বড় হয় তাহলে এটা অ্যাকসেপ্টেড হবে, 1-এর চেয়ে যদি ছোট হয় তাহলে এটা রিজেক্ট হবে। সেম যদি 1-এর সমান হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন, মানে আমি অ্যাকসেপ্ট বা রিজেক্ট করবো আমার সিচুয়েশনের উপর বেস করে। ইকুয়াল ওয়ান সাধারণত হবে না ম্যাথে, আপনার হয় 1-এর চেয়ে বড় বা 1-এর চেয়ে ছোট, এটা অ্যানালাইসিস করা হয়। আর প্রফিট রেশিও অ্যানালাইসিস একই রকম, প্রফিটেবিলিটি ইন্ডেক্সের মতোই, শুধুমাত্র ফর্মুলাতে প্রফিটেবিলিটি ইন্ডেক্সের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো চিন্তা করা হয়,
আর ওখানে প্রফিটের কথাটা চিন্তা করা হয়। এই দুইটা হচ্ছে গ্যাপ। কিন্তু প্রফিটেবল ইন্ডেক্স এবং প্রফিট রেশিও অ্যানালাইসিস যেটা, সেটার রেজাল্ট কিন্তু সবসময় একই থাকবে। সো এটা নিয়ে আমাদের কনফিউশন হওয়ার দরকার নেই, আমরা একটু পরে ম্যাথে সেটা দেখবো। অ্যান্ড ফাইনালি, ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে এমন একটা ডিসকাউন্টেড রেট। এটা হচ্ছে ডিসকাউন্টেড রেট। ডিসকাউন্টেড রেট মানে হচ্ছে একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে এবং ইন ফিউচার ভ্যালুতে, মানে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করতে হবে, এবং এই অবস্থায় ধরে নেওয়া হয় যে এনপিভি মানটা হচ্ছে জিরো। ইন্টার ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটা আপনাদের পরীক্ষা একদম রেয়ার আসে, বাট ক্যাপিটাল বাজেটিং এর কনসেপ্টটাকে আমরা ক্লিয়ার করার জন্য উই হ্যাভ ডিসকাস দিস ওয়ান ইন আওয়ার ম্যাথ। এটা সাধারণত পরীক্ষা খুব একটা আসে না, এবং আপনাদের যদি ইফ ইউ 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 অ্যানালাইসিসড the previous questions from 96 to 102, so you did not get any math from internal rate of return. সো কনসেপ্ট ইজ ক্লিয়ার। আমরা দেখে আসছি, যদি আমি একটু সামারি করি, আমরা দেখে আসছি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আমরা আলোচনা করে আসছি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আমরা যদি একটু রিভিউ করে আসি, আমরা আলোচনা করে আসছি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আমরা আলোচনা করে আসছি হোয়াট ইজ সলভেন্স ভ্যালু। সলভেন্স ভ্যালুর আরেকটা নাম রেসিডুয়াল অ্যামাউন্ট ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু বলতে পারে। আমরা ডিপ্রিসিয়েশন আলোচনা করেছি, ডিপ্রিসিয়েশনের একটা ফর্মুলা দেখেছি। আমরা ক্যাশ ফ্লো কি জিনিস সেটা আলোচনা করেছি। আমরা ক্যাপিটাল বাজেটিং কাকে বলে সেটা আলোচনা করেছি। আমরা ক্যাপিটাল বাজেটিং এর কয় রকম মেথড আছে, কয়টা টেকনিক আছে, সেই টেকনিকগুলি আলোচনা করেছি। এবং উই হ্যাভ ডিসকাস যে অলমোস্ট 7টা টেকনিক রয়েছে। প্রফিটেবল ইন্ডেক্সের মতো করে আরেকটা ইন্ডেক্স আছে, প্রফিট রেশিও ইন্ডেক্স, সেই জন্য আমরা সেটাকে এখানে অ্যাড করি না, আদারওয়াইজ অন্য মেথডগুলি ইজ কারেক্ট। নেক্সট হচ্ছে পেব্যাক পিরিয়ড কাকে বলে আমরা আলোচনা করেছি। পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে একটা ভেরি 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 ইম্পর্টেন্ট টপিকস বলেছি, কোনো একটা ম্যাথের যদি একাধিক প্রজেক্ট থেকে যেই ম্যাথের পেব্যাক পিরিয়ডটা যত কম, কারণ এটা একটা সময় নির্দেশ করে, সেই পেব্যাক পিরিয়ডটাকে আমি অ্যাকসেপ্টেড পেব্যাক পিরিয়ড হিসেবে ধরে নিব। এগেইন, কোনো ম্যাথে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, এখানে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করা হয়, অর্থাৎ টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করা হয়, অর্থাৎ ফিউচারে এখনকার একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ফিউচারে আপনার কতখানি কনসিডারেবল হবে সেটা দেখানো হয় ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ডে। পেব্যাক পিরিয়ডের মতো এখানেও টাইমকে কনসিডার করা হয় মেথড অ্যান্সারে। সো ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডে যত সময় কম লাগবে তত আপনার জন্য ম্যাথটা ভালো। নেট প্রেজেন্ট ভ্যালু অ্যানালাইসিস করেছি, যেটা প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো থেকে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে মাইনাস করে নেট প্রেজেন্ট ভ্যালু বের করা হবে। এবং এটা একটা এইটুকু কিন্তু একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, আমরা একটু পরে দেখবো। সো এফ যেগুলি আছে সেগুলি আপনাদের ইনিশিয়াল রিভিউর জন্য খুব ইম্পর্টেন্ট। আমি এই ম্যাথটাই আপনাদের এই শিটটাই গ্রুপে শেয়ার করব, প্রাইভেট গ্রুপে। সো আপনারা এই শিটটা প্রিন্ট দিলে আপনাদের জন্য বেটার হবে, তাহলে একটু মার্ক করা জায়গাটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। অ্যান্ড প্রফিটেবল ইন্ডেক্স আলোচনা করেছি, তারপরে হচ্ছে প্রফিট রেশিও অ্যানালিসিস আলোচনা করেছি। প্রফিটেবল ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা অ্যাকসেপ্টেন্স এবং রিজেকশনের ইস্যুটাকে মাথায় রেখেছি, এবং এটা পরীক্ষা মোস্ট প্রবাবলি এটা নিয়ে খুব বেশি কনসার্ন থাকার দরকার নাই। এই দুইটা হচ্ছে মেইন। যদি একের চেয়ে প্রফিটেবল ইন্ডেক্সের মানটা বেশি হয় দেন ইট ইজ অ্যাকসেপ্টেড, যদি একের চেয়ে কম হয় দেন ইট ইজ রিজেক্টেড। ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে ডিসকাউন্টেড রেট, এটাতে সাধারণত এনপি ব্যালেন্সটা জিরো আসে। আমরা এবার ম্যাথে যাব। প্রথমে আমরা পেব্যাক পিরিয়ডের ম্যাথ নিয়ে আলোচনা করব। একটু সবাই মনোযোগ দিতে হবে নাও, নাও এন্ড অনওয়ার্ড। যেহেতু আমি নিজেই বলে দিব, আমি নিজেই পড়ানোর সময় বলবো নাও আই এম মানে রিল্যাক্স, বিকজ দ্য প্রসেস অর দ্য মেথড, দোজ আর নট রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউর ম্যাথ। ওই জায়গাগুলি আমরা সিস্টেমেটিক প্রসেসের জন্য আমরা কাভার করব, বাট সেগুলি সাধারণত পরীক্ষায় খুব বেশি আসে না যে মেথডগুলি। But payback period is very important for your math, and it is mandatory requirement for any capital budgeting math. যেগুলি গত বছর বা এর আগের বছরে যতবার ক্যাপিটাল বাজেটিং আসছে, পেব্যাক পিরিয়ড ইজ ম্যান্ডেটরি রিকোজিট ফর অল ম্যাথস। সো পেব্যাক পিরিয়ডটা ভালো করে বুঝতে হবে। পেব্যাক পিরিয়ডটা তো আমরা বুঝতে পেরেছি, যেটা ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা ঠিক যতদিন পরে আপনার কাছে ফেরত আসবে সেটাকে পেব্যাক পিরিয়ড বলা হয়। পেব্যাক পিরিয়ডটা সাধারণত দুই রকমের ক্যালকুলেশন করা হয়। বি কেয়ারফুল, এই দুইটা স্টেপ খুব ইম্পর্টেন্ট। পেব্যাক পিরিয়ডটা দুই রকমের ক্যালকুলেশন করা হয়। একরকম হচ্ছে আপনার ক্যাশ ইনফ্লোটা বা ক্যাশ ফ্লোটা সবসময় ইকুয়াল থাকবে। লেটস সে 5 বছরের একটা প্রজেক্ট, প্রথম বছরে 70,000, দ্বিতীয় বছর 70,000, তৃতীয় বছর 70,000, পঞ্চম, চতুর্থ, পঞ্চম, প্রতি বছর ইকুয়ালি ক্যাশ ইনফ্লো বা ক্যাশ ফ্লো নিয়ে ডিটারমিনেশন করা হয়।
যেই প্রসেসে সেই প্রসেসটা পেব্যাক পিরিয়ড, পেব্যাক পিরিয়ডের এটাকে আমরা বলবো ইকুয়াল মেথড বা ইকুয়াল প্রসেস। আনইকুয়াল প্রসেস আরেকটা আছে সেকেন্ড, সেটা হচ্ছে প্রত্যেক ইয়ারের ক্যাশ ফ্লোর অ্যামাউন্টটা ডিফারেন্ট হবে, আলাদা আলাদা হবে। তাহলে পেব্যাক পিরিয়ডটা পরীক্ষায় ম্যাথ আসলে আপনাকে প্রথম ডিটারমাইন করতে হবে পেব্যাক পিরিয়ড করার আগে যে এটা কি ইকুয়াল ইনফ্লো, ইকুয়াল ক্যাশ ফ্লো, না না আনইকুয়াল ক্যাশ ফ্লো। সো ইকুয়াল ক্যাশ ফ্লো হলে ম্যাথটা একরকম হবে, আনইকুয়াল ক্যাশ ফ্লো হলে ম্যাথটা আরেক রকম হবে। আমরা প্রথম ইকুয়াল ক্যাশ ফ্লোটা দেখার চেষ্টা করছি। ইকুয়াল ক্যাশ ফ্লোতে পেব্যাক পিরিয়ড বের করা হবে ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে অ্যানুয়াল ক্যাশ ফ্লো দিয়ে ভাগ করে, ফর্মুলা, বাট ইট ইজ ইজিয়ার। পেব্যাক পিরিয়ডটা বের করা হবে, পেব্যাক পিরিয়ডটা একটা সময়, পেব্যাক পিরিয়ডটা হবে ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে অ্যানুয়াল ক্যাশ ফ্লো, ক্যাশ ইনফ্লো দিয়ে ভাগ করে। আমরা যদি একটা এক্সাম্পল দিই, একটা মেশিন আমি 5 লাখ টাকা দিয়ে কিনেছি, মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ইউজফুল লাইফ হচ্ছে 5 ইয়ার্স, সলভেন্স ভ্যালু হচ্ছে 50,000। সলভেন্স ভ্যালু জানি কি? সলভেন্স ভ্যালু হচ্ছে এই মেশিনটা 5 বছর ব্যবহারের পরে আমি বিক্রি করলে এটা 50,000 টাকা বিক্রি করা যাবে। অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো 1,30,000 টাকা। এবং এখানে ডিপ্রিসিয়েশন হচ্ছে স্ট্রেট লাইন মেথড, ডিপ্রিসিয়েশনটাকে কনসিডার করার কথা বলা হয়েছে। সো কোনো ম্যাথে যদি অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো বের করতে হয় তাহলে সেই ইনিশিয়াল অ্যানুয়াল ক্যাশ ইনফ্লোর সাথে ডিপ্রিসিয়েশনটাকেও অ্যাড করে নিতে হবে। যদি ম্যাথে ডিপ্রিসিয়েশনের কথা বলা থাকে তাহলে, যদি বলা না থাকে তাহলে অ্যাড করার দরকার নাই। অনেক সময় বলবে যে নো সলভেন্স ভ্যালু, তাহলে সলভেন্স ভ্যালুরও দরকার নেই, নো ডিপ্রিসিয়েশন ইজ অ্যালাউড, ডিপ্রিসিয়েশনের দরকার নেই। বাট ওরা যদি বলে দেয় সলভেন্স ভ্যালু এবং ডিপ্রিসিয়েশনের মানটা যদি দিয়ে দেয় বা বলে দেয়, তাহলে সেই অনুযায়ী ম্যাথ করতে হবে। আমাদের এখানে ডিপ্রিসিয়েশনের কথাটা বলা আছে, সো ডিপ্রিসিয়েশন বের করার সূত্র হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস সলভেন্স ভ্যালু ডিভাইড বাই ইউজফুল লাইফ। আমি এটা অলরেডি দেখে আসছি, সো এইটার জন্য আমি এখানে ফর্মুলা লিখছি না। এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 5 লাখ, সেখান থেকে সলভেন্স ভ্যালু 50,000 মাইনাস করলে লাইফ টাইম আসে 5 ইয়ার্স, আমি ক্যালকুলেশন করলে ডেপ্রিসিয়েশনটা আসলো 90,000। সো আমরা কিন্তু অলরেডি সলভেন্স ভ্যালুটাকে এখানে ইউটিলাইজ করেছি, সলভেন্স ভ্যালুটা এখানে ইউটিলাইজ হয়েছে। সো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 5 লাখ অ্যান্ড সলভেন্স ভ্যালু হচ্ছে 50,000 এবং লাইফ টাইম হচ্ছে 5 ইয়ার্স, লাইফ টাইম 5 ইয়ার্স করে আমরা ম্যাথটা কভার করেছি। সো ইজি। ডিপ্রিসিয়েশন বের করার পরে অ্যানুয়াল ক্যাশ ফ্লো বের হবে আমার ওই প্রজেক্টের, অ্যানুয়াল ক্যাশ ফ্লো যে অ্যামাউন্টটা থাকে, প্রফিটটা যেটা থাকে সেটার সাথে ডিপ্রিসিয়েশনটা যোগ করে হোয়াট ইজ প্রফিট। এখানে আসলে প্রফিটকে অন্য কোনোভাবে ডিটারমাইন করা যায় না, অ্যানুয়াল ক্যাশ ফ্লোটাকে আমরা প্রফিট হিসেবে ধরবো, অর্থাৎ 1,30,000-এর সাথে ডিপ্রিসিয়েশনটা যোগ করলে 2,20,000 টাকা। ইট ইজ মাই অ্যানুয়াল ক্যাশ ফ্লো। সো লুক এট দ্য ফর্মুলা অ্যানুয়াল ক্যাশ ফ্লো। সো অ্যানুয়াল ক্যাশ ফ্লো এই ম্যাথে আসছে 2,20,000 টাকা। আর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট তো 5 লাখ টাকা আছে। সো ম্যাথ আমরা এবার কভার করব অ্যানুয়াল ক্যাশ ফ্লো ম্যাথ। সো অ্যানুয়াল ক্যাশ ফ্লো আসবে এই জায়গা থেকে, এখানে আসছে। আর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 5 লাখ, আমরা দেখেছি 5 লাখ। সো 5 লাখ টাকা আমরা এখানে কভার করেছি এবং এটা ক্যালকুলেশন করলে একটা ইয়ার আসবে, সেটা হচ্ছে অ্যান্সার। তার মানে এই প্রজেক্টে যদি আমি ইনভেস্ট করি 2.27 ইয়ার্স পরে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 5 লাখ টাকা আমি ফেরত আনতে পারবো, তুলতে পারবো। যদি অন্য একটা বলতে হচ্ছে দুইটা প্রজেক্ট, একটা প্রজেক্টে আমার পেব্যাক পিরিয়ড আসছে সে 2.27 ইয়ার্স, অন্য একটা প্রজেক্টে যদি আমার আসলো 3 ইয়ার্স, তাহলে আমি কোনটাকে সিলেক্ট করব? আমি অবশ্যই 2.27 ইয়ার্সটাকে সিলেক্ট করব, কারণ পেব্যাক পিরিয়ডের কনসেপ্ট অনুযায়ী আমি জানি টাকাটা আমার যত কম সময় ফেরত আসবে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা, সেটাই হচ্ছে আমার জন্য বেশি সুইটেবল। সো ক্যাশ ফ্লো যখন ইকুয়াল হয়, দিস ওয়ান ইজ দ্য ম্যাথ ফর ইউর এক্সাম, সিম্পল। নাও ক্যাশ পেব্যাক পিরিয়ডেরই আমরা ব্যাক করতে চাচ্ছি যদি আনইকুয়াল ক্যাশ ফ্লো হয়, unequal cash flow. So how we will solve the math? Unequal cash flow হলে আমাদের পেব্যাক পিরিয়ডটা বের করার ফর্মুলা হচ্ছে ইয়ার্স বিফোর ফুল রিকভারি প্লাস আনরিকভার্ড ইনভেস্টমেন্ট ডিভাইড বাই ক্যাশ ফ্লো অফ রিকভারি ইয়ার। আমরা একটু খেয়াল করব, এটা হচ্ছে ফর্মুলা। সো ওয়ার্ডগুলি আমরা একটু দেখবো, একটু পরে ফর্মুলার ওয়ার্ডগুলি দেখব। প্রথম স্টেজ হচ্ছে আমি এই ম্যাথ করার জন্য ডিটারমাইন্ড হব যে ক্যাশ ফ্লো ইজ নট ইকুয়াল। সো এই টাইপের ম্যাথ থাকবে আমার জন্য। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, প্রজেক্ট রিকোয়ার অ্যান ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ টাকা 1 লাখ, 1 লাখ টাকা ইনিশিয়াল ইনভেস্ট করেছি,
এবং এটার ক্যাশ ফ্লো বলা আছে 25,000, 30,000, 35,000, 20,000, 4 বছরে। সো প্রত্যেক ইয়ারের ক্যাশ ইনফ্লো বা ক্যাশ ফ্লোটা ডিফারেন্ট। সো উই মে কনসিডার দিস ম্যাথ ইজ আনইকুয়াল ক্যাশ ফ্লো রিলেটেড ম্যাথ। ওকে, ফাইনাল, কারো কোনো কনফিউশন থাকার কথা না। ইকুয়াল হলে ক্যাশ ফ্লোটা প্রতি বছর সেম, লাইক অ্যাজ দিস ম্যাথ বলে দিয়েছে যে অ্যানুয়াল ক্যাশ ফ্লো ইজ এত। সো দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই ম্যাথে ক্যাশ ফ্লোর কথা বলা আছে সব আলাদা আলাদা। সো ভেরি ইজি ম্যাথ। নাও উই আর মুভিং ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আমরা এই ম্যাথে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লাখ টাকা। আর এবার আমি আসবো, দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমি এই ক্যাশ ফ্লোটাকে এখানে কিউমিলেটিভ করে নিয়েছি। আমি কিউমিলেটিভ কিভাবে করেছি? কিউমিলেটিভ মানে হচ্ছে মানে ক্রমবর্ধমান যোগফল বা সামষ্টিক একত্রীভূত যোগফল। প্রথম বছরে 25,000 25,000ই থাকবে, পরের বছরের কিউমিলেটিভ ক্যাশ ফ্লোতে জাস্ট এই অ্যামাউন্টটাকে অ্যাড করা হয়। তাহলে এই অ্যামাউন্টটা এখানে যেমন আছে তেমন থাকলো, ইট ইজ নট চেঞ্জ। এই অ্যামাউন্টটা এখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে। ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে 30,000কে আমি এখানে প্লাস করব। সো দিস ওয়ান ইজ ইজি, 25,000 প্লাস 30,000, দেন উই মেক ফরওয়ার্ড 55,000 এগেইন। থার্ড ইয়ারে যাব, 55 এর সাথে 35 যোগ করলে 90,000। পরের বছর 90,000 এর সাথে আবার ক্যাশ ফ্লো এই 20,000 যোগ করলে 1,10,000। আরো যদি ইয়ার আসতো এটার সাথে জাস্ট ক্যাশ ফ্লোটা যোগ করে দিলে, পরের বছরে ক্যাশ ফ্লোটা যোগ করে দিলে হয়ে যায়। সো কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা হচ্ছে এভাবে বের করা হয়। নাও এগেইন ভেরি ইম্পর্টেন্ট টপিক সবার জন্য, খুব মনোযোগ দিয়ে এই জায়গাটাতে দুইটা জিনিস। এই ম্যাথের আমার যে ফর্মুলা, সেই ফর্মুলা হচ্ছে আমি যে আমি ইনভেস্ট করেছি 1 লাখ টাকা, সো 1 লাখ টাকা রিকভারি হয়েছে, 1 লাখ টাকার বেশি কিউমুলেটিভ অ্যামাউন্ট হয়েছে এই জায়গাটাতে। সো যেই বছর আমি দেখব কিউমুলেটিভ ক্যাশ ফ্লো যেই বছরটা আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে ক্রস করে, তার আগের বছরটাকে আমি বলবো টার্গেটেড ইয়ার। দিস ওয়ান ইজ মাই টার্গেটেড ইয়ার। এই 3 হচ্ছে আমার টার্গেটেড ইয়ার। তাহলে টার্গেটেড ইয়ার আমি বের করব কিভাবে? আমি কিউমুলেটিভ ক্যাশ ফ্লোর মধ্যে যে ইয়ারে গিয়ে দেখব কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে ছাড়িয়ে গেছে, যেই বছর দেখব তার আগের বছরটাকে বলবো টার্গেটেড ইয়ার। সো আমার ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লাখ, কিউমুলেটিভ আউটফ্লো হচ্ছে এই 1 লাখকে ছাড়িয়েছে এই স্টেজে এসে, তার আগের কোনো স্টেজে ছাড়ে নাই, সব কম ছিল। সো এই স্টেজের ঠিক আগের স্টেজটাকে আমি বলবো টার্গেটেড ইয়ার। সো ফর্মুলাতে আমার 3টা মান দরকার। একটা হচ্ছে ইয়ার বিফোর ফুল রিকভারি, এটা ফুল রিকভারি হয়েছে এই ইয়ারে গিয়ে, দেখেন 1 লাখ কাভার হয়েছে আসলে এই জায়গায়। এখানে 90,000 পর্যন্ত কাভার হয়েছে, এখানে 90,000 এর উপর থেকে 1,10,000 পর্যন্ত এখানে কাভার হয়েছে। সো যে ইয়ারে ফুল রিকভারি হয়েছে তার আগের ইয়ার সংখ্যা 3। সো ইয়ার বিফোর ফুল রিকভারি হচ্ছে 3। আনরিকভার্ড ইনভেস্টমেন্ট, আনরিকভার্ড ইনভেস্টমেন্ট মানে হচ্ছে 3 বছর পর্যন্ত আমি 90,000 করেছি আর এখানে এসে 1,10,000 করেছি। তাহলে আমি যদি এই জায়গাটাতে চিন্তা করি যে এই জায়গাটাতে আমি আসলে আনরিকভার্ড আমার এখন কত আছে, আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 1 লাখ, টার্গেটেড ইয়ারে আমার ইনভেস্টমেন্ট হয়েছে কাভার হয়েছে 90,000, তাহলে আনরিকভার্ড আছে 10,000। সো টার্গেটেড ইয়ারের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো থেকে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা মাইনাস করলে বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে কিউমুলেটিভ ক্যাশ ফ্লোর টার্গেটেড ইয়ারের অ্যামাউন্টটাকে মাইনাস করলে উই উইল ফাইন্ড ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। সো নাও মুভ অন আনরিকভার্ড ইনভেস্টমেন্ট। সো আনরিকভার্ড ইনভেস্টমেন্ট হচ্ছে যে টার্গেটেড মানে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে টার্গেটেড ইয়ারে যতটুকু ইনভেস্ট হয়েছে ততটুকু মাইনাস করলে যে অ্যামাউন্টটা বের হয় 10,000। সো এই 90 থেকে 1 লাখ বাদ দিলে 10,000। সো আমরা আনরিকভার্ড অ্যামাউন্টও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেছি। সো ক্যাশ ফ্লো ফর রিকভারি ইয়ার, রিকভারি হয়েছে কোন ইয়ারে? আমার রিকভারি কিন্তু হয়েছে ফোর্থ ইয়ারে গিয়ে। এই যে এখানে আমি 1 লাখ টাকা কভার করেছি, যদিও এই অ্যামাউন্টটা 1,10,000, মানে দেখেন 90,000 এটুক পর্যন্ত, 90,000 এর উপর থেকে 1,10,000 পর্যন্ত এখন। সো ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা 1 লাখ টাকা কাভার হয়েছে, কিন্তু এই ঘরে যেই ঘরে 1 লাখ টাকা কাভার হয়েছে সেই ঘরের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো অ্যামাউন্ট হচ্ছে
ক্যাশ ফ্লো অফ রিকভারি ইয়ার। ঠিক আছে, সো তিনটা ইনফরমেশন ইজ রিকোয়ার্ড ফর পেব্যাক পিরিয়ড ম্যাথ। একটা হচ্ছে ইয়ার্স বিফোর ফুল রিকভারি, ইয়ার্স বিফোর ফুল রিকভারি হচ্ছে 3 ইয়ার, যেটা 90 সাথে অ্যালাইনমেন্ট হয়েছে কারণ এই ইয়ারে গিয়ে ফুল রিকভারির আগের ইয়ার, এবং যে ইয়ারে ফুল রিকভারি হয়েছে সেই ইয়ারের ক্যাশ ফ্লো দরকার। আর আনরিকভার্ড অ্যামাউন্ট হচ্ছে টার্গেটেড ইয়ারে যেই আমার ক্যাশ ফ্লোটা হয়েছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে, সেটা মাইনাস করলে যে অ্যামাউন্ট হয় সেটা হচ্ছে আনরিকভার্ড অ্যামাউন্ট। সো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1 লাখ, আমি আমার আনরিকভার্ড অ্যামাউন্ট 10,000, এবং রিকভারি ইয়ারে ক্যাশ ফ্লো হচ্ছে 20,000। এই তিনটা অ্যামাউন্ট থেকে আমি ম্যাথটা করেছি। পেব্যাক পিরিয়ড হচ্ছে 3 প্লাস আনরিকভার্ড অ্যামাউন্ট হচ্ছে 10,000, এবং মানে আনরিকভার্ড অ্যামাউন্ট হচ্ছে 10,000 এবং 20,000 হচ্ছে এই ক্যাশ ইনফ্লো। দেখেন এই ক্যাশ ইনফ্লো হচ্ছে 20,000 এবং এই আনরিকভার্ড ইনভেস্টমেন্ট হচ্ছে 10,000। এই করে আমি ম্যাথটা কভার করেছি। সো পেব্যাক পিরিয়ড ইজ কমপ্লিট। যত ম্যাথ আছে পেব্যাক পিরিয়ডের ম্যাথটা আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, আমি আগেই শুরুতে বলেছি। যদি কম্পারেটিভ অ্যানালিসিস বলে, যেমন আমরা বলছি এই প্রজেক্টে পেব্যাক পিরিয়ড হচ্ছে 3.85 ইয়ার্স অ্যান্ড প্রজেক্ট বি পেব্যাক পিরিয়ড হচ্ছে 3.50 ইয়ার্স, দেন প্রজেক্ট বি ইজ অ্যাকসেপ্টেড, রাইট? কারণ প্রজেক্ট বিতে আমার পেব্যাক পিরিয়ডের টাইমটা কম লাগে। আমরা একদম সাথে সাথে পেব্যাক পিরিয়ডের ম্যাথটা আমরা একটু রিকভারি করে ফেলি, যে আসলে প্রিভিয়াস ইয়ারে পেব্যাক পিরিয়ডের ম্যাথটা কেমন আসে আমরা একটু দেখি, তাহলে আমাদের জন্য এটা বেটার হবে, ম্যাথের সাথে প্র্যাকটিসটা হয়ে যাবে। সো আমরা প্রিভিয়াস ইয়ারের ম্যাথ যদি চিন্তা করি, লাস্ট 7 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের কথা যদি চিন্তা করি, এটা আমরা মোটামুটি এখন দেখলে বুঝতে পারবো। ডেল্টা কোম্পানি লিমিটেড একটা প্রজেক্টে ইনভেস্ট করেছে, তার ক্যাশ ফ্লো স্ট্রাকচারটা হচ্ছে প্রজেক্ট এ। এখানে দুইটা প্রজেক্টের কম্পারিজন দিয়েছে। প্রজেক্টে ইয়ার জিরো জানি কি জানি বলে, আমরা দেখে আসছিলাম। ক্যান ইউ রিকল দিস ওয়ান? ইয়ার ওয়ান মানে হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা সবসময় বলেছি ব্র্যাকেট দিয়ে চিন্তা করা হয়। সেম প্রজেক্ট বি তে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1,50,000, ইয়ার ওয়ান এর 60,000 ক্যাশ ফ্লো, ইয়ার টু 55,000, ইয়ার থ্রি হচ্ছে 45,000। এগেইন ফর প্রজেক্ট বি, ইয়ার ওয়ান হচ্ছে 80,000, ইয়ার টু হচ্ছে 60,000 আর ইয়ার থ্রি হচ্ছে 50,000। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিসাইডেড যে এটা কি ইকুয়াল না আনইকুয়াল ক্যাশ ফ্লো। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ইয়ারে ক্যাশ ফ্লোটা ডিফারেন্ট। সো আনইকুয়াল, আনইকুয়াল মানে হচ্ছে একটু আগে নিচের যে লেয়ারের পার্টটুকু করে আসছি সেইটা আমাদের করতে হবে। যেখানে আমরা ফর্মুলা দেখে আসছিলাম যে আনইকুয়াল ক্যাশ ফ্লোর ক্ষেত্রে পেব্যাক পিরিয়ড বের করার ফর্মুলা হচ্ছে রিকভারি ইয়ারের আগের ইয়ার যেটা থাকে সেইটা প্লাস ব্র্যাকেট উপরে টান দিয়ে আমরা লিখেছিলাম যে আনরিকভার্ড অ্যামাউন্ট, নিচে লিখেছিলাম আর কি রিকভারি ইয়ারের ক্যাশ ফ্লো। ফর্মুলাটা আপনার যদি পরীক্ষার হলে নিজের মতো করে লেখেন কোনো সমস্যা নাই, ম্যাথ হলেই হবে। আর কস্ট অফ ক্যাপিটাল রিলেটেড এই যে ইনফরমেশন দেওয়া আছে, এটা আসলে আমার ক্যাপিটাল বাজেটিং এর জন্য রিকোয়ার্ড ইনফরমেশন না, আই মিন পেব্যাক পিরিয়ডের জন্য রিকোয়ার্ড ইনফরমেশন না। এটা আসলে ওই যে এনপিভি বা অন্য ম্যাথ করার জন্য এটা লাগবে, এটা আমরা একটু পরে আলোচনা করব। সো আপনার ম্যাথে প্রথমে বলেছে যে এই যে এইটা পেব্যাক পিরিয়ড ফর প্রজেক্ট এন্ড প্রজেক্ট বি। সো আমরা এই 2 নম্বর ম্যাথটা করব, মানে কমন পড়েছে এটা, দিস ওয়ান ইজ 4 মার্কস। সো উই আর মুভিং নাও দিস ওয়ান পেব্যাক পিরিয়ড। আমরা যেটা জানি সেটা নিয়ে আমরা আলোচনা করি। পেব্যাক পিরিয়ড আমরা তো উপরে দেখেছি তিনটা ইয়ারের ওরা সাম দিয়েছে, ক্যাশ ফ্লো দিয়েছে। 0 ইয়ার আমরা মাইনাস করেছি, 0 ইয়ার মাইনাস করেছি। সো কিউমিলেটিভ আউটফ্লো যদি আমি চিন্তা করি তাহলে 0 ইয়ারের ক্ষেত্রে আমরা যেটা বের করেছি সেটা হচ্ছে লেটস সে 1,30,000। আর তারপরে ক্যাশ ফ্লোটা হচ্ছে প্রথম ইয়ারে হচ্ছে 60,000। আমরা এই ম্যাথটাকে এভাবে না করি, এভাবে না করি, এভাবে করব না। আমরা ম্যাথটাকে, ওরা অন্য একটা প্যাটার্ন ফলো করেছে, আমরা দেখি মাইনাস যেটা আছে সেটা আমার কনসিডারেশন না, প্রথম বছরে হচ্ছে 60,000। হ্যাঁ, আমরা এইভাবে করব, তাহলে আমাদের জন্য ইজি হবে। প্রথম বছর হচ্ছে আপনারা পরীক্ষার সময় এটাকে কনসিডার করবেন। আমরা জানি প্রথম বছর যেটা আমরা দেখে আসছিলাম সেরকমই প্র্যাকটিস করি, এটাও করা যায়, এটা মাইনাস করে করেছে। দ্বিতীয় বছর আমরা জানি কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা এই পরেরটার সাথে পরেরটা যোগ করব, তাহলে পরের বছর আসবে 60,000-এর সাথে আমি যদি 55,000 যোগ করি, তাহলে যদি ভুল না করি তাহলে 1,15,000। ওকে, 1,15,000।
ইজি। থার্ড ইয়ারে আসবে 1,15,000-এর সাথে আমরা 45,000 যদি যোগ করি তাহলে এটা হবে 1,60,000, রাইট? ইজি। আমরা পজিটিভ থিঙ্কিং দিয়ে চিন্তা করছি, এটাকে নেগেটিভ দিলেও হবে, ওই রকম করলেও কিন্তু হবে। ফাইন। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 1,30,000। সো আমরা এখন কুইক কয়েকটা ডিসিশন নিয়ে নেব। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1,30,000, এটা ফুললি রিকভার্ড হয়েছে এই ইয়ারে গিয়ে। সো আমরা বলেছি যে ইয়ারে ফুললি রিকভার্ড হবে তার আগের ইয়ারটা হবে টার্গেটেড ইয়ার। সো আমার টার্গেটেড ইয়ার হচ্ছে 2, নাম্বার 1। টার্গেটেড ইয়ারের ইনভেস্টমেন্ট ক্যাশ ফ্লো হয়েছে 1,15,000, আর আমার রেগুলার ক্যাশ ফ্লো হয়েছে ডেফিনেটলি ডেফিনেটলি ক্যাশ ফ্লো হয়েছে 1,30,000। সো 1,15,000 থেকে যদি আমি 1,30,000 মাইনাস করি, তাহলে আমার রেজাল্ট বের হবে, মানে যেটাকে আমি আনরিকভার্ড অ্যামাউন্ট বের হবে। আনরিকভার্ড অ্যামাউন্ট বের হবে। আনরিকভার্ড অ্যামাউন্ট বের হবে 1,30,000 থেকে 1,15,000 মাইনাস করব, তাই না? আমরা ম্যাথ যেভাবে দেখে আসছি, 1,30,000 থেকে 1,15,000 মাইনাস করব। 15 যদি মাইনাস করি, সো আমার রেজাল্ট হচ্ছে 15,000। সো আনরিকভার্ড অ্যামাউন্ট হচ্ছে 15,000, যেটা আমার ম্যাথের উপরের দিকে বসে। আর ইয়ার বের হয়েছে, আনরিকভার্ড অ্যামাউন্টটা বের করেছি। অ্যান্ড তারপরে হচ্ছে রিকভারি ইয়ার যেটা, সেইটার ক্যাশ ফ্লো। সো রিকভারি ইয়ারের ক্যাশ ফ্লো হচ্ছে দিস ওয়ান। তিনটে ইনফরমেশন পেয়ে গেলাম: ইয়ার, আনরিকভার্ড অ্যামাউন্ট এবং ক্যাশ ফ্লো। সো আমরা ম্যাথটা করব। এই যে ইয়ার, ইয়ার, তারপরে হচ্ছে আনরিকভার্ড অ্যামাউন্ট উপরে দিয়ে এটাকে আমি ভাগ দিব আর কি। ভাগ দিলে 15,000 দিয়ে যদি 45,000-কে ভাগ করি, তাহলে রেজাল্ট বের হলো এটা, এটার সাথে এটা যোগ করলে এটা হবে। এখন আমরা যদি ফর্মালি মনে করেন যে ভাইয়া একটু সোজা করে করেন, তাহলে আমি একটু সোজা করে পড়ি। পে ব্যাক পিরিয়ড ইজ ইকুয়াল, প্রথমে হচ্ছে 2 ইয়ার্স প্লাস, নিচে বলে উপরে বলেছে আনরিকভার্ড অ্যামাউন্ট। আনরিকভার্ড অ্যামাউন্ট হচ্ছে 15,000। আপনার পরীক্ষা এভাবে করবেন আর কি। 50,000 উপরে, অ্যান্ড নিচে হচ্ছে রিকভারি ইয়ারের ক্যাশ ফ্লো। সো রিকভারি ইয়ারের ক্যাশ ফ্লো হচ্ছে 45,000। 45,000। সো যদি পরের ক্যালকুলেশনটা করি, 2 প্লাস, এটা যদি ক্যালকুলেটরে ভাগ করি, তাহলে হচ্ছে 0.33। আমি মানে অনেক লম্বা নিলাম না, ছোট করে নিলাম। তাহলে যদি এটা যোগ করি, তাহলে রেজাল্ট বের হয় দিস ওয়ান। সো আমরা মনে করছি যে এতটুকু জায়গা আপনার আসলে দরকার নাই। হ্যাঁ, এতটুকু আমরা এই মেথডটাকে যেহেতু ওই ওয়েতে করছি, এতটুকু জায়গার দরকার নাই যদি আমি মনে করি। আর ইনিশিয়ালি দেখেন এতটুকু, মানে আমি, এটা তো আফটার 2 ইয়ার এত রিমেন আনরিকভার্ড, এই যে আনরিকভার্ড অ্যামাউন্ট আমরা বের করেছি। আর ইয়ার 3 ক্যাশ ফ্লো হচ্ছে 45,000, এতটুকু দরকার। আমরা এতটুকু ধরেন এটাকে স্ট্রিক করে দিলাম, এটা দরকার নেই। আমরা ওই ফর্মুলাটা ব্যবহার করব, তাহলে আমার জন্য সোজা হবে। সো 2.3 ইয়ার্স, 2.33 ইয়ার্স মাই রেজাল্ট, 2.33 ইয়ার্স। এইটা অ্যাপ্রক্সিমেটলি 2 ইয়ার্স ফোর অ্যামাউন্ট, এটা টোটালি আমার দরকার নাই, ইট ইজ নট নেসেসারি। আমার রেজাল্ট যেটা আসবে সেটার পাশে আমি ইয়ার লিখে দিব, তাহলে আমার রেজাল্ট শেষ। এটা আর আমার অত পেঁচানোর দরকার নাই। তবে এই রেজাল্টের ক্ষেত্রে যখন ইয়ারের পরে আপনি বুঝতে পারছেন যে দশমিকের পরে একটু অ্যামাউন্ট আপনি কম নিয়েছেন, তখন এই ইয়ারটাকে আপনি একটু অ্যাপ্রক্সিমেট এই ওয়ার্ডটা ব্যবহার করবেন। তাহলে আর পরীক্ষার হলে ঝামেলা হবে না। অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে? তাহলে আর কোনো ঝামেলা হবে না। সো পে ব্যাক পিরিয়ডের এটা হচ্ছে বোর্ড ম্যাথ 7th ইয়ারে। এগেইন প্রজেক্ট বির ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে এটা আপনারা নিজে নিজে করতে পারেন। প্রজেক্ট বি বের হয়েছে একই রকম ভাবে, এবং আফটার 2 ইয়ার্স রিমেনিং আর রিকভারি এত, তাহলে আমরা বলেছি যে এটা আমরা ব্যবহার করব না।
আমরা ফর্মুলা বের করব। আফটার 2 ইয়ার্স আমার রিকভারি হয়েছে 2। আর এটা তো আমরা সেম একই রকম, আমরা বলেছি যে আমরা এটা মাইনাস ফরম্যাটটা ব্যবহার করব না। কিউমুলেটিভ ক্যাশ ফ্লোতে আমরা এই অ্যামাউন্টটা দিব হচ্ছে 80,000। অ্যান্ড এটার সাথে এটা যোগ করলে 160। এটার সাথে এটা যোগ করলে হচ্ছে 2 and 10, 2,10,000। সো এখানে আমার ইনভেস্টমেন্ট হয়েছে প্রজেক্ট বিতে 1,50,000 ইনিশিয়াল, সো সেটা রিকভারি হয়েছে ইয়ার 3-তে গিয়ে। সো টার্গেটেড ইয়ার হচ্ছে ইয়ার 3-এর আগের ইয়ার 2। অ্যান্ড আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1,50,000। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে আমার 1,50,000। সো এই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেহেতু 1,50,000, সেহেতু ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা আমার আসলে রিকভারি হয়ে কাভার আপ হয়ে আসছে। যে সরি, এটা আমাদের 8,40,000। আমি তো বুঝতে পারছি না যে ম্যাথ এখানে একটু ভুল হচ্ছে, তাই না? 80,000-এর সাথে যদি 60 যোগ করি তাহলে এই অ্যামাউন্টটা হবে 1,40,000, নাহলে তো আমার ম্যাথের সাথে মিলছে না। 1,40,000 অ্যান্ড 1,40,000-এর সাথে যদি আমি 50 যোগ করি তাহলে 1,90,000, 1,90,000। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1,50,000 রিকভারি হয়েছে 3 ইয়ার্সে গিয়ে, তার আগের ইয়ার 2। আর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে যদি আমি রিকভারি, টার্গেটেড ইয়ারে রিকভারি মাইনাস করি তাহলে 10। আর তার 3 নম্বর ইয়ারে গিয়ে আমার ক্যাশ ফ্লো হচ্ছে 50,000। সো এবার যদি আমি পে ব্যাক পিরিয়ড বের করি প্রজেক্ট বির জন্য, পে ব্যাক পিরিয়ড তাহলে বের হবে। আমি দুইটা মেথডই দেখিয়েছি, মাইনাস মেথডটা রাখছি, বাট আপনাদের একটু মাথায় ঝামেলা হবে বা গ্যাপ হবে, এই জন্য একটা ফর্মুলাতে রাখছি, তাহলে আপনাদের জন্য ম্যাথটা ইজিয়ার হবে। সো নিচে বসবে 50,000, অ্যান্ড উপরে যাবে 10,000 আনরিকভার্ড অ্যামাউন্ট। এবং এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে রেজাল্ট হবে এই যে 2.25 ইয়ার্স। এখন আমি বলেন এই দুইটা প্রজেক্টের মধ্যে কোন ইয়ারটা, আমরা বলেছি অ্যাপ্রক্সিমেট দিয়ে দিব এখানে, আর এই ইয়ারটা মান্থ ইয়ার্স দিয়ে ভেঙে বের করব না। তাহলে এই প্রজেক্টটায় আমার মানে সময় লাগে 2.22 ইয়ার্স। এখন দুইটা প্রজেক্টের মধ্যে কোন প্রজেক্টটা আমি অ্যাপ্লাই করব যদি আমাকে বলে, তাহলে ডেফিনেটলি এটা হবে, কারণ এখানে সময়টা কম লেগেছে। এটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড। আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনেও একটা ম্যাথ আসছে, সেখানেও আপনাদের আলোচনার ক্ষেত্রে এখানে পেব্যাক পিরিয়ড আসেনি। তারপরে আমরা যদি ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে যাই, সেখানেও একটা ম্যাথ আসছে 0। প্রথম বছরে 40,000, 50, 40। সো প্রজেক্ট বি দিয়ে ম্যাথ আসছে এগেইন, এবং এখানে আলাদা আলাদা ক্যাশ ফ্লো। সো এগেইন ইট ইজ আনইকুয়াল ক্যাশ ফ্লো। সো আনইকুয়াল ক্যাশ ফ্লোর ক্ষেত্রে পেব্যাক পিরিয়ড বের করতে বলেছে 1 নম্বরে। আমরা আনইকুয়াল ক্যাশ ফ্লোটাকে কিউমুলেটিভ করে নিচ্ছি। এটা আমরা যে ফর্মুলাটা দেখাই সেটাতেই দেখিয়েছি। 40, 40 আসছে, 90 যোগ করলাম, তাহলে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হলো এই ম্যাথে, অর্থাৎ ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের প্রজেক্টের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1,00,000 টাকা। সো 1,00,000 টাকা রিকভারি হয়েছে দিস ইয়ার। সো যেই বছর রিকভারি হবে তার আগের ইয়ারটা হচ্ছে টার্গেটেড ইয়ার। সো টার্গেটেড ইয়ার 2, টার্গেটেড ইয়ারের কিউমুলেটিভ অ্যামাউন্ট হচ্ছে 90,000। 1,00,000 থেকে 90,000 মাইনাস করলে আমি আসলে রিকভারি করতে পারছি 10,000 টাকা। আমার 10,000 টাকা রিকভারি, মানে আনরিকভার্ড অ্যামাউন্ট। অ্যান্ড যেই বছর রিকভারি হয়েছে ফুলটা, তার ক্যাশ ফ্লো হচ্ছে 40,000। সো দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইজি ম্যাথ। ক্যাশ মানে 2 ইয়ার পরে আমার আনরিকভার্ড অ্যামাউন্ট 10,000। 2.25 ইয়ার্স ম্যাথ বের করেছি। পেব্যাক পিরিয়ড বের হয়ে গেছে প্রথম প্রজেক্টে। দ্বিতীয় প্রজেক্ট, এগেইন প্রজেক্ট বি। আমরা অ্যাজ ইউজুয়াল ম্যাথ, টোটাল আমি ইনভেস্ট করেছি প্রজেক্ট বিতে
প্রজেক্ট বিতে মাইনাস দিয়ে তো ইনভেস্ট করা যায়, মাইনাস দিয়ে 1,20,000 টাকা ইনভেস্ট করেছি। সো 1,20,000 টাকা রিকভারি হতে হয়েছে আমার এই ইয়ারে গিয়ে। সো টার্গেটেড ইয়ার এগেইন টু, অ্যান্ড আর আনরিকভার্ড অ্যামাউন্ট হচ্ছে, ইনভেস্ট করেছি 1,20,000, সেটা থেকে 1,10,000 মাইনাস করলে 10,000, অ্যান্ড রিকভারি ইয়ারের ক্যাশ ফ্লো 80,000। সো 80,000 আর এটা দিয়ে ক্যালকুলেশন করলে পেব্যাক পিরিয়ডটা বের হয়েছে। আমি এপ্রিসিয়েট করছি যে এটা আমরা দিব না, আমরা বের করে দিয়েছি, বাট এটা আমি রাখবো না, আমার দরকার নাই। আমি শুধু ইয়ার দিয়ে আমার পজিশনটা ক্লিয়ার করে দেবো। সো এটা ফিফথ পেব্যাক পিরিয়ডটা আমার মোটামুটি আমি ওকে উইথ পেব্যাক পিরিয়ড। নাও মুভিং 97 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে যে ম্যাথটা আসছে, এটা 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 একটু ট্রিকি। ট্রিকি মানে কি, আমি একটু পড়ে দেখি যে কি ঘটনা ঘটেছে। TMG Corporation is considering making a long-term capital investment. The investment will require taka 2,80,000. The equipment has a useful life of 5 years. The expected annual rate net income for the investment is taka 60,000. Net income হচ্ছে 16,000 per year. The annual cash flow can be calculated by adding back depreciation. তার মানে আপনার এই প্রফিটের সাথে ডিপ্রিসিয়েশন অ্যামাউন্ট অ্যাড করতে হবে। সো ডিপ্রিসিয়েশন ইজ এলিজিবল হিয়ার, অ্যান্ড ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবে স্ট্রেট লাইন মেথড, যেটা আমরা ফর্মুলা দেখাই। দ্য কোম্পানিজ কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 10%, দ্য ডিসকাউন্টিং ফ্যাক্টর হচ্ছে 5 ইয়ার্স। এটা আমরা দেখার দরকার নাই, এটা আমাদের ওই এনপিভি বা অন্যান্য ম্যাথ বের করার জন্য লাগবে। সো এইখানে নো সলভেন্স ভ্যালু, দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড অ্যাডিং ডিপ্রিসিয়েশন অ্যামাউন্ট, এবং প্রতি বছরের নেট ইনকাম হচ্ছে 16,000, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 28 লাখ, 2,80,000। সো ডেফিনেটলি এটা হচ্ছে ইকুয়াল ইনফ্লো মেথড। আমরা পেব্যাক পিরিয়ডে যে শুরুর দিকে যে মেথডটা পড়েছি। সো ইকুয়াল ইনভেস্টমেন্ট মেথডের জন্য আমাদের প্রথমে যদি ডিপ্রিসিয়েশন অ্যাডেটের কথা বলা থাকে, তাহলে ডিপ্রিসিয়েশনের ম্যাথটা করে নিতে হবে। ডিপ্রিসিয়েশন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস সলভেন্স ভ্যালু ডিভাইড বাই ইউজফুল লাইফ। এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 2,80,000, সলভেন্স ভ্যালু নাই, নো সলভেন্স ভ্যালু বলেছে। আমরা এক্সাম্পলে দেখেছি সলভেন্স ভ্যালু দেওয়া ছিল, সেটা মাইনাস করে ক্যালকুলেশন করলে 56,000। ইনিশিয়াল মানে অ্যানুয়াল ক্যাশ ফ্লো হবে নেট ইনকামের সাথে ডিপ্রিসিয়েশন যোগ করলে। সো ইনিশিয়াল নেট ইনকাম হচ্ছে 16,000 পার ইয়ার। সো এটার সাথে ডিপ্রিসিয়েশন যোগ করলে 72,000। সো দ্য প্রজেক্ট গ্রেটেড জেনারেট 72,000 ক্যাশ ফ্লো ইন এভরি ইয়ার, সো ইট ইজ ইকুয়াল ক্যাশ ফ্লো, ক্যাশ ক্যাশ পেব্যাক পিরিয়ড বের করবো ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে অ্যানুয়াল ক্যাশ ফ্লো দিয়ে ভাগ করে। 2,80,000কে 72,000 ভাগ করলে এই ইয়ার্সটা বের হলো। এটা হচ্ছে পেব্যাক পিরিয়ডস এর ম্যাথ। সো দিস ওয়ান ইজ অলসো ইজি। আমরা দুইটা ম্যাথই দেখেছি, পেব্যাক পিরিয়ডের ইকুয়ালও দেখেছি এবং আনইকুয়ালও দেখেছি। সো পেব্যাক পিরিয়ডটা আমরা একদম কমপ্লিটলি শেষ করে দিচ্ছি, যাতে আর আমাদের এটা নিয়ে আর কোনো ধরনের গ্যাপ ক্রিয়েট না হয়। 96তে যে ম্যাথটা আসছে, সেখানে এবিসি এন্টারপ্রাইজ ইজ কনসিডারিং ওয়েদার টু মেক ইনভেস্টমেন্ট। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 1,05,000, টাইম ভ্যালু ছিল 5 ইয়ার্স। দ্যাট উইল গিভ এন অ্যানুয়াল ক্যাশ ফ্লো অ্যান্ড অ্যানুয়াল নেট ইনকাম। যে অ্যামাউন্টটা আসবে সেটা একই জিনিস। অল ক্যাশ ফ্লো অকার্স এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। নো শিডিউলড সলভেন্স ভ্যালু অফ দ্য ইয়ার, কোনো সলভেন্স ভ্যালু নাই। ডিপ্রিসিয়েশনের একদম কোনো কথাই বলে নাই, সো ডিপ্রিসিয়েশনের একদমই দরকারই নেই। জিরো ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে আমরা জানি কিভাবে জানি দেখাই, আমি যদি ভুল না করি তাহলে আমরা এটা মাইনাস করে দেখাই, রাইট? এক ইয়ারে বুক ভ্যালু তারা দিয়ে দিয়েছে, বুক ভ্যালু হচ্ছে 70,000, 42,000, 21,000, 7,000। আর এনুয়াল ক্যাশ ফ্লো, দিস ওয়ান ইজ মাই কনসার্ন ইস্যু। বুক ভ্যালুটা মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের পরে এই টাকাটা নতুন করে অ্যাড হয়েছে, ইনভেস্ট করেছে, হতে পারে এটা একটু মানে অন্য টাইপের একটু অ্যাডেড অ্যামাউন্ট। ফর্মুলাতে ছোট্ট একটা জায়গায় আমাদের এটা লাগবে, আমরা দেখে আসছিলাম এই ফর্মুলাটা। সো অ্যানুয়াল ক্যাশ ফ্লো, এটা অ্যানুয়াল নেট ইনকাম। আমি যদি চিন্তা করি যে অ্যানুয়াল নেট ইনকাম আমার এই জায়গাটাতে অ্যানুয়াল নেট ইনকাম কত, 16,000, 18,000, 20,000, 22,000, 24,000, ওরা এটা গিভেন ইনফরমেশন, এটা ম্যাথে দিয়ে দিয়েছে অ্যানুয়াল ইনকামটা। আমার কিন্তু অ্যানুয়াল ক্যাশ ফ্লো নিয়ে আমার কাজ। অ্যানুয়াল নেট ইনকাম এবং বুক ভ্যালু ইনিশিয়ালি পেব্যাক পিরিয়ডের জন্য আমার দরকার নাই। ডিসকাউন্টেড ফ্যাক্টর 15%-এ বলা আছে যে এই 15% ফ্যাক্টর হচ্ছে এই অ্যামাউন্টগুলি। সো ফ্যাক্টর নিয়ে আমার এখন কাজ নাই। পেব্যাক পিরিয়ডে আমি ইনিশিয়ালি শুধু ক্যাশ ফ্লো হচ্ছে আমার কাজ। সো আমি ক্যাশ ফ্লো নিয়ে কাজ করব, ক্যাশ ফ্লো আর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমি দেখে আসবো। ক্যাশ ফ্লো হচ্ছে এই ঘর, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 1,05,000, টাইম ভ্যালু হচ্ছে 5 ইয়ার্স। সো উই আর মুভিং আওয়ার নেক্সট ম্যাথ, ফুল ইয়ার্স।
1,05,000 রিকভারি হয়েছে এই বছর। সো আমার টার্গেটেড ইয়ার হবে 2। 1,05,000-এর সাথে আমার 85,000 যদি মাইনাস করি, আমার আনরিকভার্ড হচ্ছে 20,000, আর ফুল রিকভারি অ্যামাউন্টের ক্যাশ ফ্লো হচ্ছে 35,000। সো আমি এই 1,05,000 20,000-এর ফর্মুলা দিয়ে ম্যাথটা করলাম। পে ব্যাক পিরিয়ড হচ্ছে 2 ইয়ার্স, ওই যে আনরিকভার্ড অ্যামাউন্ট 20,000 আর রিকভারি ইয়ারের ক্যাশ ফ্লো হচ্ছে 35,000, যোগ করলে 2.5 ইয়ার্স। এটা হচ্ছে আমার রেজাল্ট। অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেট 2 ইয়ার্স 7 মান্থ দরকার নাই আমার এই জায়গাটাতে গ্যাদার করা। ক্যাশ পিরিয়ড হচ্ছে 2.57 মাই রেজাল্ট। সো আমরা এখন আর কারো পে ব্যাক পিরিয়ড নিয়ে কার কোনো সমস্যা থাকার কথা না। বোর্ড ম্যাথ সলভ এবং রেগুলার ম্যাথও আমরা সলভ করে আসছি। সো একটা জিনিস আমরা শেষ করেছি, এবার আমরা যাব 2 নাম্বার, ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড। এটা পরীক্ষা অত বেশি আসে না, তারপর আমরা একটু চেক করে যাব ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড কি। ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ডটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লোর অ্যানালাইসিস, অর্থাৎ টাইম ভ্যালু অফ মানিটাকে যে ফরম্যাটে কনসিডার করা হয় সেটাকে ডিসকাউন্টেড পে ব্যাক পিরিয়ড বলা হয়। সো প্রেজেন্ট ভ্যালু হচ্ছে ক্যাশ ফ্লো, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ক্যাশ ফ্লোকে 1+r হোল টু দি পাওয়ার n এটা দিয়ে ভাগ করে। এটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, টাইম ভ্যালু অফ মানি বের করার ফর্মুলা। এটা আমরা একটা ছোট্ট ম্যাথও আসছে এটা একবার, যে টাইম ভ্যালু অফ মানি বের করার ফর্মুলা কোনটা, এটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি বের করার ফর্মুলা। টাইম ভ্যালু অফ মানি বের করার ফর্মুলা, প্রেজেন্ট ভ্যালুটা বের করব ক্যাশ ফ্লোটাকে 1+r হোল টু দি পাওয়ার n দিয়ে ভাগ করে। n মানে হচ্ছে ইয়ার, আর মানে হচ্ছে ইন্টারেস্ট রেট। সো আমরা যদি এবার ক্যালকুলেশন করতে যাই, লেটস সে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লাখ, ডিসকাউন্টেড রেট হচ্ছে 10%, ক্যাশ ফ্লো হচ্ছে 25, 30, 35, 20,000। সেই রকম একটা ম্যাথ বলা আছে। এবার আমাকে বললো এখান থেকে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডটা বের করার জন্য। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দিয়েছে, ডিসকাউন্টেড রেট দিয়েছে এবং ক্যাশ ফ্লোটা দিয়ে দিয়েছে। সিম্পল যে ইনফরমেশনগুলো আমার জানা দরকার সেই ইনফরমেশনগুলো আমি পেয়েছি। এবং এইখানে সলভেন্স ভ্যালু, ডিপ্রিসিয়েশন, এই টাইপের ইস্যুস দিয়ে আপনাদেরকে কোনো ধরনের পারপ্লেক্স করা হবে না, কারণ ফর্মুলার আমার কোথাও কোথাও সলভেন্স ভ্যালু বা অন্যান্য জায়গাগুলির প্রয়োজন নাই। সো উই আর মুভিং। তবে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডটা দুই টাইপে আসতে পারে, বা আমরা দুই রকম করে করতে পারি পরীক্ষার হলে। একটা হচ্ছে এই যে ডিসকাউন্টেড রেট 10%-কে আবার তারা কিন্তু ভেঙে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের মানটা দিয়ে দিতে পারে, যেটা এই 1+r এর মধ্যে 10%-এর ইফেক্টটা দিয়ে। অর্থাৎ প্রথম বছরে 1+r, আমরা একটা দেখবো পরের ম্যাথে, পরে একটা ম্যাথ দেখবো ডিসকাউন্টেড ম্যাথের সেকেন্ড লেয়ারের সেকেন্ড পর্বটা, যেটা ইনিশিয়াল লেভেলে ধরেন তারা পিবি প্রেজেন্ট ভ্যালু ডিসকাউন্টেড বা পার্সেন্টেজ কোনো কিছু দেয় নাই। সো আমরা কি করব, ক্যাশ ফ্লো যা আছে সেটাকে আমরা এবার অ্যানালাইসিস করব। ইয়ার 1 প্রেজেন্ট ভ্যালু 1 1 বছরে, এই যে প্রেজেন্ট ভ্যালু ফর্মুলাটা বসিয়ে ক্যাশ ফ্লো হচ্ছে ইয়ার 1-এ কত, 25,000, উপরে 25, নিচে হচ্ছে 1.10 হোল টু দি পাওয়ার 1। 1.10 মানে হচ্ছে আমার ইন্টারেস্ট রেট তো হচ্ছে 10%। সো ফর্মুলাতে বলে 1+1r, 1-এর সাথে আর মানে কি, আর মানে হচ্ছে আর, এই ম্যাথে আর হচ্ছে 10%। এটা একটু আমাদের অনেকের ভুল হয়, সেই জন্য আমরা একটু ভেঙে দেখি হোয়াট ইজ আর পার্সেন্ট। সো পার্সেন্টেজ কথাটার মানে কি, পার্সেন্টেজ কথাটার বেসিক মানে হচ্ছে 1/100। ওকে, সো এইটা উপরের সংখ্যা, এই শূন্য আর এই শূন্য আমি কাটলে আমার রেজাল্ট আসে, আমি কেটেই দিই, হ্যাঁ, আপনার আবার পরীক্ষার হলে ভুল হবে তো এই জন্য আর আমি কাটলাম না। তাহলে রেজাল্ট আসলো 1/10। এইটাকে যদি আমি পার্সেন্টেজ করি তাহলে রেজাল্ট আসবে 0.1। এই 0.1-কে, এই অ্যামাউন্ট আর এর মান 0.1, 1-এর সাথে 0.1 যোগ করলে হবে 1.10, অথবা 0.1-এর পর একটা শূন্য দিলাম, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর আমরা যেহেতু ইয়ার 1-এ কাজ করছি এই জন্য n হচ্ছে 1। সো এটা ক্যালকুলেশন করে রেজাল্ট বের করলাম। সেম একই রকম ইয়ার 2, ক্যাশ ফ্লো হচ্ছে 30,000, এখানে 2। আর 1.10 দুইটা স্কোয়ারকে আপনি আপনি তো নর্মাল ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। সো আপনাকে এটা জাস্ট 1.10-কে দুইবার পাশাপাশি গুণ করে দিলে হয়ে যায়। ইয়ার 3 35,000, 1.103, ইয়ার 4 20,000, 1.10 হোল টু দি পাওয়ার 4। 4 বছরের ক্যাশ ফ্লো প্রেজেন্ট ভ্যালুটা মেন বের করে ফেললাম। আমি এটা লিখলাম, ক্যাশ ফ্লো এটা ছিল, তারপরে প্রেজেন্ট ভ্যালু 10% ইন্টারেস্ট রেট দিয়ে তিনটারই অ্যামাউন্ট গুলিকে আমি এখানে জাস্ট বসিয়েছি। এই একটা অ্যামাউন্ট, এই একটা অ্যামাউন্ট,
এই একটা অ্যামাউন্ট, এই একটা অ্যামাউন্ট, চারটা অ্যামাউন্টকে 1 2 3 4 বসিয়েছি সিরিয়ালে। কোনো প্রেশার নাই, একদম সিম্পল ম্যাথ। নেক্সট কিউমুলেটিভ। কিউমুলেটিভ এটা রেখেছি, এটার সাথে এটা যোগ করেছি, এটার সাথে এটা যোগ করেছি, এটার সাথে এটা যোগ করে এই জায়গায় এসে আউটপুট দাঁড়িয়েছে। আমার ইয়ার দিয়েছে 4টা, আমার 4 বছর পরে আমার রিকভারি হয়েছে 87,476। ইন দ্য মিন টাইম আই থিঙ্ক যে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লাখ। সো 4 বছরে গিয়ে আমার এটা রিকভারি হয় নাই। ইট ইজ এ গ্রেট কনসার্ন ফর এনি ম্যাথ। 4 বছরও এটা রিকভারি হয় না, তার মানে দ্য প্রজেক্ট ইজ শোয়িং দ্যাট দিস ইজ এ ওস্ট প্রজেক্ট, ভালো না। ঠিক আছে। সো সেটাই আমি ব্যাখ্যা করছি। আফটার 4 ইয়ার্স কিউমুলেটিভ ভ্যালু হচ্ছে 87,000 এত, বাট ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লাখ। সো দ্য প্রজেক্ট হ্যাজ নট রিকভার দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট উইদিন 4 ইয়ার্স। কারণ আমার তো আসলে 4 ইয়ার্স এর বেশি করার কোনো সুযোগ নাই, কারণ আমাকে ডেটা দিয়েছে 4 ইয়ার্স এ। সো আমি তাদেরকে রেজাল্ট দিয়ে দিব যে 4 বছর পর্যন্ত ইয়েট আমরা আসলে রিকভারি করতে পারি নাই। এখন আপনি এটা বলার দরকার নেই 4 বছরের পরে কোন সময় গিয়ে রিকভারি করবেন, কারণ আপনার এমনও হতে পারে যে 5 নম্বর বছরে গিয়ে ক্যাশ ফ্লো কম, সুতরাং রিকভারি ওই বছর নাও হতে পারে। সুতরাং আমার যেহেতু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 4 বছরে রিকভারি হয় নাই, সো এটা আমরা 4 বছরের মধ্যে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডটা হবে 4 বছরের চেয়ে বড় যে কোনো একটা সময়, কত সেটা আমি জানি না, রেজাল্ট শেষ। এটা একদম মানে পিকুইলিয়ার ম্যাথ, তারপর আমরা দিয়েছি যাতে একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়। এখন আপনার তো এবার মাথায় সঙ্গত ভাবে কাজ করছে যে ভাইয়া যদি যেটা ইনভেস্টমেন্টটা রিকভারি করা গেছে, রিকভারি হয়েছে, এরকম একটা ডিসকাউন্টেড ম্যাথ দেখান, তাহলে আমরা সেটা দেখি এবার। অ্যানাদার ম্যাথ ডিসকাউন্টিং পজিটিভ ভ্যালু দিয়ে। সো এই ম্যাথটাই আমরা ধরেন ডিসকাউন্টেড প্রজেক্টেড ভ্যালু যদি আমরা ক্যালকুলেশন করি, প্রজেক্টেড ভ্যালু যদি আমরা ক্যালকুলেশনে নেই, তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা ধরেন একটা চার্ট নিলাম, যে আমি ধরে নিলাম যে কিউমুলেটিভ ভ্যালু প্রেজেন্ট মানে কোনো একটা ইয়ারে এসে 3 নম্বর ইয়ারে এসছে 73,816, তারপরে 4 নম্বর ইয়ারে আসছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে প্রজেক্ট 80,000। সো 80,000 থেকে আমি 73,108 এটা যদি মাইনাস করি, তাহলে আমার রেজাল্ট হচ্ছে এই অ্যামাউন্টটা, মানে আমার রিকভারি অ্যামাউন্টটা হচ্ছে এটা। সো আমি একটু, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। আমার কাছে মনে হয়েছে যে একটা স্লাইড রিপ্লেসড হয়েছে। ওকে, দিস ওয়ান ইজ ওকে। কারণ আমরা আসলে এখানে যেটা করেছি, আমরা একটু টাইম বারটাকে ছোট করে কভার করার জন্য এই ম্যাথটাই রেখেছি, অর্থাৎ এই ম্যাথটাকে কভার করেছি শুধুমাত্র আপনাদের বোঝার জন্য। ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এই ম্যাথে ছিল 1 লাখ, দেখেন সেকেন্ড পার্টে আসে আমি বলেছি এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইজ 80,000। সো এগেইন আমি আর প্রেজেন্ট ভ্যালুটা বের করে দেখালাম না, আগের ম্যাথে যেটা বের হয়েছে সেইটাই প্রেজেন্ট ভ্যালু, রাইট? প্রেজেন্ট ভ্যালুকে আমি এখানে কভার করেছি। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 80,000। সো 80,000 এই অবস্থায় কিন্তু রিকভারি হয়েছে। সো এগেন একদম পেব্যাক পিরিয়ডের মতো, টার্গেটেড ইয়ার হচ্ছে আমার তাহলে 3, বিকজ যে ইয়ারে শেষ করেছি তার আগের ইয়ার। ফাইন। আফটার 3 ইয়ার্স রিকভারি হয়েছে 73,816। এবং আমরা বলেছি তাহলে আনরিকভার্ড অ্যামাউন্ট কতটুকু? আনরিকভার্ড অ্যামাউন্ট হচ্ছে, যেহেতু ইনভেস্টমেন্ট করেছি 80, আনরিকভার্ড অ্যামাউন্ট এটা থেকে এটা মাইনাস করলে যে অ্যামাউন্ট হবে, দ্যাট ইজ 6,184। নাও উই আর মুভিং দ্য নেক্সট পার্ট, যে প্রেজেন্ট ভ্যালু কত, টার্গেটেড ইয়ার যে ইয়ারে আমরা রিকভারি করেছি তার প্রেজেন্ট ভ্যালু কত। আগের মতো একদম। জেনারেলের ক্ষেত্রে অর্থাৎ রেগুলার ক্যাশ ভ্যালু মানে ক্যাশ ফ্লোর ক্ষেত্রে আমরা ক্যাশ ফ্লোটা চিন্তা করতাম, ডিসকাউন্টেড এর ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালুটা চিন্তা করতে হবে, এই পার্থক্য। ফর্মুলা সিস্টেম সবই এক। সো 13,660 আনরিকভার্ড অ্যামাউন্ট, ফ্র্যাকশন অ্যামাউন্টটা আগে বের করি,
আনরিকভার্ড অ্যামাউন্ট ডিভাইড বাই 4, মানে ইয়ার 4 প্রেজেন্ট ভ্যালু, এটা বের হলে এটা। আর ক্যালকুলেট ডিসকাউন্টেড অ্যামাউন্ট হচ্ছে ওই যে টার্গেটেড ইয়ারের সাথে এটা যোগ করলে যে রেজাল্টেড। আমরা অবশ্যই এটাকে এই আনরিকভার্ড অ্যামাউন্টের সাথে একবারেই আপনার টার্গেটেড ইয়ারটা যেটা সেটা যোগ করে দিলেও হয়ে যাবে, যেভাবে করেন না কেন। সো ফাইনাল অ্যান্সার হচ্ছে 3.45, 3.45 অ্যাপ্রক্সিমেট ইয়ার। এটা বের হলো ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। দুই রকমই আমরা দেখেছি, একদম ইজি, মানে মাথার উপর চাপ নেওয়ার কোনো দরকার নাই। নাও উই আর মুভিং পয়েন্ট নাম্বার 3, দ্যাট ইজ নেট প্রেজেন্ট ভ্যালু। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ইউর ম্যাথ, কারণ এটাও পরীক্ষা আসে। বাট এটা আসলে সোজা, অনেকটুকু আমি কভার করে ফেলেছি, অলরেডি কভার করে ফেলেছি। প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোটা বের করাটা হচ্ছে ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। উই হ্যাভ অলরেডি ডিসকাসড এন্ড কাভার্ড দিস ওয়ান, আগে অলরেডি কভার করে ফেলেছি। সো নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কোনো একটা কোম্পানির প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো, অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি অন ম্যাচুরিটি। টাইম ভ্যালু অফ মানি থেকে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা মাইনাস করলে যে অ্যামাউন্ট হয় সেই অ্যামাউন্টটাকে বলা হয় নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু বের করা হয় সাধারণত প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো থেকে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে মাইনাস করে। সো এটা হচ্ছে ফর্মুলা, এটা ফর্মুলা। আমরা ম্যাথ করব, একটু আগে যে ম্যাথটা করে আসছি ডিসকাউন্টেড, অলমোস্ট ওই রকমই ম্যাথ। হ্যাঁ, অলমোস্ট ওই রকমই ম্যাথ, এবং মানে ম্যাক্সিমাম ওইটুকু পার্ট শেষ করা হয়। শুধুমাত্র এখানে একটু এক্সেপশনাল থাকতে পারে, দুইটা একটা এক্সেপশনাল আমরা দেখাবো, আরেকটা রেগুলার। একটু আগে যেটা দেখে আসছি সেটা, এ প্রজেক্ট রিকোয়ার অ্যান ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1 লাখ, এক্সপেক্টেড ক্যাশ ফ্লো আলাদা আলাদা দিয়েছে, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 10%। সো ক্যালকুলেট ফর প্রেজেন্ট ভ্যালু ইয়ার 1, আমরা একটু আগে দেখে আসছি ইয়ার 1, যেটা এই যে ডিসকাউন্টেড ম্যাথের এই পার্টে দেখে আসছিলাম, এই যে এখানে যেটা করে আসছি প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু দুইটা রকম করে করা যায়, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ডিসকাউন্টিং করে, আর রেগুলার। তো আমরা প্রেজেন্ট ভ্যালু করলাম, প্রেজেন্ট ভ্যালু বের হলো, এটা আমি জানি, এই জন্য আর আমি এটার মধ্যে আর ব্যাখ্যা করলাম না। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ক্যাশ ফ্লো 25,000, আর নিচে হচ্ছে ফর্মুলার 1+r, ওই যে একটু আগে দেখিয়েছি 1+r। প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলাটা কি আমাদের জন্য? প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলাটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ক্যাশ ফ্লো প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা এখানে বের করুন। প্রেজেন্ট ভ্যালু ক্যাশ ফ্লো উপরে হয়, আর নিচে হবে 1+r হোল টু দি পাওয়ার n। আর কি আমরা দেখে আসছি আগের ম্যাথে, n কি সেটাও আমরা দেখে আসছি। সো আমি জাস্ট মান বসিয়েছি। প্রথম ওয়ানে বের হলো, দ্বিতীয় ওয়ানে বের হলো, তৃতীয় ওয়ানে বের হলো, চতুর্থ বছরে বের হলো। টোটাল প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এগুলি চারটা যোগফল। খুবই সিম্পল ম্যাথ, আমরা অলরেডি দেখে আসছি, ডিসকাউন্টেড ম্যাথটি করেছি। সো টোটাল প্রেজেন্ট ভ্যালু বের হয়ে গেল। টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা মাইনাস করলেই নেট প্রেজেন্ট ভ্যালু বের হয়ে যায়। এই জন্য আসলে একটা ফর্মুলা যদি আপনি ঠিকঠাক করে বুঝেন, অন্য ফর্মুলাটা করতে আপনার একদম সোজা। এখানে ডিসকাউন্টেড মেথডে প্রেজেন্ট ভ্যালুটা যে আপনি বের করেন, প্রেজেন্ট ভ্যালুটা বের করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা যিনি করতে পারবেন তার ম্যাথটা ইজিয়ার হবে, মানে তিনি দেখবেন যে চারটা ম্যাথ অলরেডি প্রেজেন্ট ভ্যালুর সাথে, আমরা দেখবো একটু পরে আরো দুইটা পার্ট আছে, যেমন এনপিবি আছে, তারপরে একটু আগে দেখে আসছি ডিসকাউন্টেড ম্যাথ, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, তারপরে প্রফিটেবল ইন্ডেক্সটাও একটু পরেরটা দেখবো, যে পেব্যাক পিরিয়ডের উপর, মানে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লোর উপর বের করে আসছি। সো প্রেজেন্ট ভ্যালুটা এইভাবে বের করা যায়, এভাবে বের করা যায়। তাহলে বের হলো এনপিবি হচ্ছে এত। এনপিবি যদি আবার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এনপিবি পজিটিভ হলে সেটা আমি অ্যাকসেপ্ট করব, আমরা আগে আলোচনা করে আসছি। তবে যদি একাধিক প্রজেক্টের ক্ষেত্রে যেটা পজিটিভ অ্যামাউন্টটা যত বেশি সেটাকে আমি বেশি অ্যাকসেপ্ট করব। অ্যানাদার টাইপস অফ এনপিবি, আরেকটা এনপিবি টপিকস আরেক রকম করা যায়, সেটা হচ্ছে যদি পরীক্ষা এরকম দেওয়া থাকে তাহলে এরকম করতে হবে। সো সেই রকমটা কি? সেই রকমটা হচ্ছে অনেক সময় পরীক্ষায় ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা দিয়ে ডিসকাউন্টিং অ্যামাউন্টটা দেয়, দিয়ে পিভি ফ্যাক্টর 10% ধরে এই ম্যাথটা এরকম করে করে দেয়। তাহলে এইটা আসলে কিভাবে করে? ঠিক আছে, মানে আমরা যেমন একটু আগে বের করেছিলাম যে আমি কিন্তু প্রেজেন্ট ভ্যালু ফর ফার্স্ট ইয়ার বের করেছিলাম এই অ্যামাউন্টটা, এই প্রেজেন্ট ভ্যালু ফার্স্ট ইয়ারের এই অ্যামাউন্টটা এই মেথডেও করা যায়। সেটা হচ্ছে কি, আমরা প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাটা কিভাবে বের করেছিলাম জানি, প্রেজেন্ট ভ্যালুটা, এটা একটু সবাই একটু মনোযোগ দিবেন।
একই ম্যাথ, জাস্ট দুই রকম করে করা। ক্যাশ ফ্লো অ্যান্ড ইকুয়াল টু 1 + r হোল টু দি পাওয়ার n। ঠিক আছে। সো যদি ফার্স্ট ইয়ারের প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর যদি 10% ধরে আমি করতে যাই, তাহলে আমি এই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরটা আসলে আমাকে বলার চেষ্টা করছে 1, এটার ফর্মুলা হচ্ছে 1/1 + r হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরের ফর্মুলা। প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর 10% যদি হয়, এটা যদি 10% হয়, তাহলে 1/1.10 টু দি পাওয়ার, প্রথম ইয়ারে যদি চিন্তা করি, তাহলে ধরেন প্রথম ইয়ার যদি আমি চিন্তা করি যে এটা বের করবো যেভাবে, এটা বের করেছি যেভাবে, এটা বের করা যাবে ফর্মুলাটা এভাবে। ওয়ান, আমরা তো এখন জানি আর এর মান 10% দেওয়া, তার মানে হচ্ছে 1.10, এটা আগে আমরা ব্যাখ্যা করে আসছি, টু দি পাওয়ার 1, প্রথম ইয়ার তো, সো টু দি পাওয়ার 1। এবার এককে যদি 1.10 দিয়ে ভাগ করি, এটা আসবে। সেকেন্ড ইয়ারে আসেন, সেকেন্ড ইয়ারে আবার 1.10 টু দি পাওয়ার 2 যদি করি, এটা আসবে। 3 যদি করি, এটা আসবে। 4 যদি করি, এটা আসবে 5। তার মানে পিভি ফ্যাক্টর বের করার ফর্মুলা হচ্ছে 1/1 + r হোল টু দি পাওয়ার। পিভি ফ্যাক্টর বের হয়ে গেল। এবার ক্যাশ ফ্লোকে পিভি ফ্যাক্টর দিয়ে গুণ করলে প্রেজেন্ট ভ্যালুটা বের হয়ে যায়। প্রেজেন্ট ভ্যালু বের হওয়া মানে কিন্তু আমার রেগুলার ম্যাথে চলে আসছে আমি। প্রেজেন্ট ভ্যালু বের হয়ে গেল, এই প্রেজেন্ট ভ্যালুগুলো সবগুলি যোগ করব, সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যামাউন্ট। তারপরে সেটা থেকে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বাদ দিলেই কিন্তু আমার নেট প্রেজেন্ট ভ্যালুটা বের হয়ে যায়। সো নেট প্রেজেন্ট ভ্যালু কিন্তু পরীক্ষায় দুই রকম আসতে পারে। একটা হচ্ছে পরীক্ষায় আপনাকে ফ্যাক্টরিং গুলি টোটালি বলে নাও দিতে পারে, যেমন শুধু বলে দিল যা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এমক, তখন আপনি এইরকমও করতে পারেন। আবার যদি মনে করেন আপনি মানে পিভি ফ্যাক্টর বের করে করবেন, এরকম করে করবেন, এরকমও করে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি পরীক্ষায় আপনাকে বলে দেয় পিভি ফ্যাক্টরের অ্যামাউন্টটা বলে দেয়, তখন আপনি এরকম করে করবেন, এই টাইপের ম্যাথ করবেন। ঠিক আছে, পিভি ফ্যাক্টরটা কিন্তু প্রশ্নে বলে দিতে পারে, প্রশ্নে বলে দেয় আমাদের। যদি প্রিভিয়াস ইয়ারের মানে ম্যাথে যাই, আচ্ছা মানে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের প্রিভিয়াস ইয়ারের ম্যাথ আমি করতে পারি নাই, কারণ প্রিভিয়াস ইয়ারের ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের কোনো ম্যাথ আসে নাই। সে আমরা যদি যাই এখন, যদি আমরা মনে করি যে আমরা যেতে চাচ্ছি প্রিভিয়াস ইয়ারের ম্যাথে যাচ্ছি। সো প্রিভিয়াস ইয়ারের ম্যাথ 7th ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন, দেখেন এই যে লিখে আছে প্রজেক্ট, আমাদের তো মনে আছে প্রশ্ন পড়ে আসছি, ক্যাপিটাল বোথ প্রজেক্ট ইজ 10%, নেট প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, ফ্যাক্টর বলে দিয়েছে। সো ফ্যাক্টর বলে দিলে ফ্যাক্টর যেভাবে করা আছে সেই ম্যাথটা করতে হবে আমাদের। ওই যে পিবি ইজ ইকুয়াল টু মানে ক্যাশ ফ্লো ডিভাইড বাই 1 + r হোল টু দি পাওয়ার 1 n, এই ফর্মুলাটা ব্যবহার করার দরকার নেই, এটা করলে আমার ইজিয়ার হয়। দেখেন আমি এনপিভি করেছি, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এত, ফার্স্ট ইয়ার ক্যাশ ফ্লো এত, প্রজেক্ট এত। ফার্স্ট ইয়ারের তিনটার পিবি ফ্যাক্টর দেওয়া আছে, এনপিবি, প্রজেক্ট এন্ড প্রজেক্ট বি। এনপিবি হচ্ছে মানে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু হচ্ছে ক্যাশ ফ্লো ইন্টু পিভি ফ্যাক্টর। আমরা তো একটু আগে ওই যে গ্রাফ চার্টে দেখে আসছি, ক্যাশ ফ্লো তাকে ফ্যাক্টর দিয়ে গুণ করলে প্রথম ইয়ারের প্রেজেন্ট ভ্যালু বের হয়ে যাবে। মনে আছে তো, আমরা এই একটু আগে দেখে আসছি ফর্মুলা যখন করেছি, তখন আমরা সেখানে কভার করেছিলাম নেট প্রেজেন্ট ভ্যালু। এই যে এটা, এই দুইটা গুণ করে এটা পেয়েছি। জাস্ট এই দুইটা গুণকে আমরা তো এখানে গ্রাফ মানে এক চার্টে লিখেছি, ওখানে ম্যাথের মধ্যে আমরা পাশাপাশি লিখেছি, এই দুইটার মধ্যে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স না। সো এনপিবি দুইটা পাশাপাশি লিখে গুণ করেছি। সো প্রথম ইয়ারের প্রজেক্টের প্রথম ইয়ার প্রেজেন্ট ভ্যালু বের হয়েছে, দ্বিতীয় ইয়ার একই, তৃতীয় ইয়ার একই, টোটাল যোগফলটা বের হলো। তারপরে টোটাল যোগফলটাকে আমি, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 1,30,000, সেটা মাইনাস করলে আমার প্রেজেন্ট ভ্যালু অফ এনপিভি হলো 3,0809। প্রজেক্ট এর ক্ষেত্রে, প্রজেক্ট বির ক্ষেত্রে ক্যালকুলেশনটা একই রকম, যোগ করে দিয়ে আমি বের করলাম 9,879। সো দুইটার মধ্যে এটা বেশি, সো এই প্রজেক্ট আমার জন্য বেটার হবে। ঠিক আছে। এবার আমরা যদি যাই, যদি দেখি যে পরের ম্যাথটা, মানে পরের ম্যাথটার কি অবস্থা, সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের ম্যাথে এখানেও পিভি ফ্যাক্টর দিয়ে করা আছে। সোজা, মানে আপনাদের ম্যাথে পিভি ফ্যাক্টর দিয়ে করাটা একটু তাড়াতাড়ি করা যায়, এই জন্য মানে সময় কম তো, এই জন্য পিভি ফ্যাক্টর দিয়ে দিয়ে দেয়। আমরা তাহলে প্রেজেন্ট ভ্যালু কিভাবে করবো, এই দুইটা গুণ করলেই হয়ে যায়, তাই না? দুইটা গুণ করবো, গুণ করে যে অ্যামাউন্টটা বের হবে সেটা যোগ করে দিলেই মোটামুটি আমার বের হয়ে যায়। সো ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে
এইটাতে এটাতে ফ্যাক্টরটা আফটার 1 ইয়ার রিকভারি নাই। হ্যাঁ, এই যে এখানেও দেওয়া আছে পিপে ফ্যাক্টর। সো ফ্যাক্টর দেওয়া আছে, আমরা এই ক্যাশ ফ্লোর সাথে ফ্যাক্টরটা গুণ করে করে যোগফলটা প্রেজেন্ট ভ্যালু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে সেটা মাইনাস করলে হয়ে যায়। সো নেট প্রেজেন্ট ভ্যালু আমার কাছে ইজিয়ার মনে হয়। যে ইয়ারে আসছে আসছে না কেন, যা যে যখনই আসছে সব ম্যাথই মোটামুটি ইজি। হ্যাঁ, সব ম্যাথই মোটামুটি ইজি। সো নেট সো নেট প্রেজেন্ট ভ্যালু আমার মোটামুটি রিকভার্ড। নাও আমরা মুভ করতে চাচ্ছি আমাদের 4 নম্বর মেথড, যেটাকে প্রফিটেবল ইন্ডেক্স বলা হয়। প্রফিটেবল ইন্ডেক্স ইজ ইজি, এটা নেট প্রেজেন্ট ভ্যালু থেকে আসবে অলমোস্ট। সো প্রফিটেবল ইন্ডেক্সের ফর্মুলা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো। দেখছেন, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। আসলে এনপিভি যে দুইটা মান বের হয়েছে সেটাকে ভাগ করলেই প্রফিটেবল ইন্ডেক্সটা বের হয়ে যায়। একই ফর্মুলা যা বের করেছেন আগে, এনপিভি যে রেজাল্টটা বের হবে সেটাকে এনপিভি দুইটা রেজাল্টের মাইনাস, যেটা দেখেন আপনি বের করেছেন টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এনপিভির ক্ষেত্রে মাইনাস হবে, প্রফিটেবল ইনভেস্টমেন্ট ক্ষেত্রে ভাগ হবে। এই দুইটার মধ্যে পার্থক্য। প্রফিটেবল ইনভেস্টের ক্ষেত্রে আমি যদি প্রফিটেবল ইন্ডেক্স 1-এর চেয়ে বড় হয় সেটা অ্যাকসেপ্ট করব, যদি 1-এর সমান হয় এটা ডিসিশন অ্যাকসেপ্ট করবো না, 1-এর সমান হলে সেটা ইনডিফারেন্ট থাকে। সো প্রফিটেবল ইন্ডেক্সের মতোই আরেকটা টোন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বেনিফিট কস্ট রেশিও। প্রফিটেবল ইন্ডেক্সের মতোই আমরা এখানে আসলে এটা প্রফিটেবল ইন্ডেক্স লিখি, এটা প্রফিটেবল ইন্ডেক্স না, এটা হচ্ছে বি সি আর, অর্থাৎ বেনিফিট কস্ট রেশিও। এটা পরীক্ষা আসছে আপনাদের, এই জন্য এই ফর্মুলাটা রেখেছি। এইটাও ম্যাথে পরীক্ষা আসছে, প্রফিটেবল ইন্ডেক্সও আসে। সো বিসিআর হচ্ছে এগেইন ইট ইজ অলসো ইকুয়াল অ্যাজ এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু। ইট ইজ অলসো ইকুয়াল অ্যাজ প্রফিটেবল ইন্ডেক্স। শুধুমাত্র ফর্মুলার ক্ষেত্রে একটা ছোট্ট পার্থক্য আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো এটাকে আসলে প্রেজেন্ট ভ্যালু অফ প্রফিটও বলা হয়। সো ইনফ্লোটা প্রফিটেবিলিটির ক্ষেত্রে লিখবো এই ওয়ার্ডটা, আর বেনিফিট কস্ট রেশিওর ক্ষেত্রে বেনিফিটস ওয়ার্ডটা লিখবো, শুধু এতটুকু পার্থক্য, রেজাল্ট কিন্তু একই। প্রফিটেবল ইন্ডেক্স এবং বেনিফিট কস্ট রেশিওর রেজাল্ট সেম। সো আমি লিখবো পিবি অফ বেনিফিটস ডিভাইড বাই পিবি অফ কস্ট, প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট। এগেইন যদি প্রেজেন্ট ভ্যালু বেনিফিটস এত হয় সেটাকে আমি 1 লাখ দিয়ে ভাগ করলে বিসিআর বের হলো পার্সেন্টেজ এটা। বিসিআর যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে এটা অ্যাকসেপ্টেড, দিস ওয়ান ইজ অ্যাকসেপ্টেড। বাট প্রফিট রেশিওর ক্ষেত্রে প্রফিটেবল ইন্ডেক্সকে আমি একই ম্যাথই ব্যবহার করেছি, এটা যদি 1-এর চেয়ে কম হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেড হবে না। সো এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে প্রফিটেবল ইন্ডেক্সের ম্যাথ, আর একটা হচ্ছে বেনিফিট কস্ট রেশিওর ম্যাথ। একই ম্যাথ, একই রেজাল্ট, শুধুমাত্র ফর্মুলাটাতে একটা একই অ্যামাউন্ট। কারণ প্রেজেন্ট ভ্যালু অফ বেনিফিটস এবং প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট এটা একই অ্যামাউন্টই ব্যবহার করা হয়, রেজাল্ট একই। আমরা যদি আপনাদের ম্যাথে যাই, সো ম্যাথে দেখতে পাচ্ছি যে আমরা যে ম্যাথে 7তে আসে নাই, তারপরে 7তে নাই, হ্যাঁ, 6th একটা ডাইরেক্ট ম্যাথ আসছে যে এ প্রজেক্ট প্রপোজাল ফ্রম এত কোম্পানি লিমিটেড, দ্য টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লাখ, কোম্পানি এক্সপেক্ট টু জেনারেট ক্যাশ ফ্লো ফর 4 ইয়ার্স। 4 ইয়ার্স এর ক্যাশ ফ্লো দিয়েছে, পিবি ফ্যাক্টরটা দিয়ে দিয়েছে। তার মানে আপনাকে আসলে প্রেজেন্ট ভ্যালুটা বের করে নিতে হবে, রেজাল্ট বের করতে হবে বেনিফিট কস্ট রেশিও। সো বেনিফিট কস্ট রেশিও হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট ফ্লো মাইনাস করলে যেটা হয় সেটা, অথবা আমরা একটু আগে যেটা দেখিয়েছি যে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ, প্রেজেন্ট ভ্যালু অফ বেনিফিটস দিয়ে আমরাও করতে পারি একই জিনিস। কারণ প্রফিটেবল ইন্ডেক্সের কথা ফর্মুলায় যদি আপনি বেনিফিট কস্টে লেখেন কোনো সমস্যা নাই, রেজাল্ট একই। সো পিবি আমরা বের করতে পারি ক্যাশ ফ্লো ইন্টু পিবি ফ্যাক্টর, ফ্যাক্টর দেওয়া থাকলে যেভাবে বের করি আমরা বের করেছি 4টা ইয়ারেরই, এবং তারপরে ক্যালকুলেট করলাম টোটাল প্রেজেন্ট ভ্যালু যোগফল, ক্যালকুলেট করলাম তারপরে বেনিফিট কস্ট রেশিও, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1 লাখ, বেনিফিট কস্ট রেশিও হচ্ছে 1 লাখকে আমি ভাগ করব হচ্ছে 871 দিয়ে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো দিয়ে ভাগ করব। ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো দিয়ে আমি রেজাল্টটা বের করলে আমার মোটামুটি ফর্মুলাটা ক্লিয়ার হয়ে যাবে। ইনিশিয়াল ইনভেস্টমেন্টের উপরে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোটা হচ্ছে নিচে। সো ইজি ম্যাথ, ইজি ম্যাথ, আমাদের খুব বেশি প্যারা নেওয়ার কিছু নাই। আমাদের যদি প্রজেক্টের কথা চিন্তা করা হয় প্রফিটেবল ইন্ডেক্সের ক্ষেত্রে,
আহ, সাধারণত আমরা দেখেন এখানে একটা ফর্মুলাটাকে একটু রিকভারি করি, সেটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট শুড বি অ্যাডেড ইন লাস্ট ফোর, রাইট? প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট, প্রেজেন্ট ভ্যালু অফ বেনিফিটস। সো প্রফিটেবল ইন্ডেক্সের ক্ষেত্রে আসলে ফর্মুলাটা যখন আমরা ব্যবহার করতে যাব, এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা কি উপরে দিব, না প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোটা উপরে দিব, এইটা হচ্ছে একটা একটা মানে ফ্যাক্টর। হ্যাঁ, একটা ফ্যাক্টর। সো আসলে প্রফিটেবল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, প্রফিটেবল ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা ফর্মুলাটা যেটা বসাবো, প্রফিটেবল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা ফর্মুলাটা যেটা নিব সেটা হচ্ছে যে এটাতে দুটা দুটা উম, আমাদের একটু ঝামেলা হয়, যে এটা কি আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে উপরে লিখবো, নাকি রেগুলার যে বেসিসটা আছে সেটাকে নিচে লিখবো। ঠিক আছে। সো সাধারণত যেটা করা হয়, মানে আমরা আমাদের এই ম্যাথে, মানে আপনাদের এখানে, আমাদের তো মান পেতে কোনো সমস্যা নাই, তাই না? মান পেতে কোনো সমস্যা নাই। প্রফিটেবল ইন্ডেক্সের ক্ষেত্রে, প্রফিট রেশিও প্রফিটেবল ইন্ডেক্সের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালুটা উপরে বসে, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা নিচে বসবে। ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালুটা উপরে বসবে, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা নিচে বসবে। সো প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো যেটা, সেইটা উপরে বসবে, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা নিচে বসবে। ফর্মুলাটা কিন্তু মাথায় রাখবেন, এটা যে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোটা উপরে বসবে, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা নিচে বসবে। সো এগেইন দেখেন, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো উপরে, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা নিচে, উপরে নিচে। এবং বেনিফিট কস্ট অ্যানালাইসিসটা একই একই জিনিস, যে প্রেজেন্ট ভ্যালু অফ বেনিফিটস যেটা উপরে, প্রেজেন্ট ভ্যালু অফ কস্ট অর্থাৎ যেটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সেটা নিচে, তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা নিচে বসবে। এবার আমরা যদি ওয়ান্ট টু শো দ্য রেজাল্ট, আমাদের এখানে যে ম্যাথটা আসছে সেখানে আমরা যেভাবে ক্যালকুলেশন করেছি, আমার কাছে মনে হচ্ছে ক্যালকুলেশনটা, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা আমাদের, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে এখানে 1 লাখ, রাইট? 10 শতক হাজার অযুত লক্ষ, 10 লাখ। সো টোটাল প্রেজেন্ট ভ্যালু বের হয়েছে 8,71,000। হ্যাঁ, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 10 লাখ। তাহলে বেনিফিট কস্ট রেশিও হবে বেসিকলি এইটা, দেখানো হয়েছে যে এইটা হবে বেনিফিট কস্ট রেশিও, বাট বেনিফিট কস্ট রেশিওটা আসলে আমরা বের করব ফর্মুলাটা উল্টা করে, উইট ইজ নট পারফেক্ট। এটা হবে ইনিশ প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো, সেটা হবে উপরে, অর্থাৎ 8,71,000 যাবে উপরে, এবং নিচে আসবে নিচে আসবে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। কারণ নিচে আসবে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, রাইট? দেখেন রেজাল্ট, আমাদের ফর্মুলাটা বসাতে একটু ভুল হয়েছে, বাট রেজাল্ট ইজ ইকুয়াল। ওকে, 10 লাখ। ওকে, 10 শতক হাজার পর্যন্ত ইজ ইকুয়াল 0.87। ঠিক আছে। সো রেজাল্ট আসছে 0.87, প্রেজেন্ট ভ্যালুটা উপরে বসবে, ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা নিচে বসবে, মানে ম্যাথ রেজাল্ট ঠিক আছে, এইটা ক্যালকুলেশনের পরিবর্তে আমরা এটা করব। ঠিক আছে, এই হচ্ছে আমার মোটামুটি, এটা যদি একের চেয়ে বড় হয় তাহলে এটা অ্যাকসেপ্টেড, একের চেয়ে ছোট হলে ইট ইজ নট অ্যাকসেপ্টেড। সো বেনিফিট কস্ট অ্যানালাইসিসটা হলো, প্রফিট ইন্ডেক্সও একই রকম, প্রফিট ইন্ডেক্সের ম্যাথ আমরা নাই এখানে, প্রফিট ইন্ডেক্সের ম্যাথ, বেনিফিট কস্ট আসছে, প্রফিট ইন্ডেক্সের ম্যাথ
কোনো জায়গায় নাই এনপিভি বা এতটুকু কাভার হয়েছে। সো আমরা এখন পর্যন্ত মোটামুটি 5টা ফর্মুলা আমাদের কাভার হয়েছে, 5টা জিনিস মোটামুটি কমপ্লিট। সো উই আর মুভিং নেক্সট 6 নম্বর। তাহলে আমাদের মোটামুটি আমরা কভার করেছি ক্যাশ ফ্লো, মানে পেব্যাক পিরিয়ড, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, তারপরে হচ্ছে আহ, উম, আপনার নেট প্রেজেন্ট ভ্যালু, তারপরে কভার করেছি ডিসকাউন্টেড নেট প্রেজেন্ট ভ্যালু কভার করেছি, তারপরে প্রফিটেবল ইন্ডেক্স কভার করেছি, তারপরে কভার করেছি বেনিফিট কস্ট রেশিও। প্রফিটেবল ইন্ডেক্স আর বেনিফিট কস্ট রেশিও ইজ ইকুয়াল। ওকে, এখানে এই ম্যাথটা একটু ভালো ছিল। সেখানে হচ্ছে যেহেতু এনপিভি বেশি ছিল এই জন্য এটা অ্যাকসেপ্টেবল হওয়ার কারণে এটা রেজাল্ট একের চেয়ে বড় হয়েছে। ওকে, এখানে কিন্তু পরীক্ষার হলে কখনো ভুল করা যাবে না যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমি উপরে দিয়ে কাজ করবো কিনা, তাহলে কিন্তু রেজাল্টটা রিভার্স হবে। সো উই আর মুভিং পয়েন্ট নাম্বার 6, it is average or accounting rate of return. So 6 নম্বর হচ্ছে অ্যাকাউন্টিং অ্যাভারেজ or accounting rate of return, অ্যাভারেজ রেট অফ রিটার্ন। ম্যাথ ক্যালকুলেশন করব, এটা ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ or accounting rate of return, এটা হচ্ছে অ্যাভারেজ অ্যানুয়াল অ্যাকাউন্টিং প্রফিট ডিভাইড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100 ফর্মুলা। এটা ফর্মুলা, উই রিকোয়ার দিস ফর্মুলা। সো ইয়ার ওয়াইজ যদি আমরা যাই, 1 2 3 4, 4 বছরের ক্যাশ ফ্লো, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1 লাখ, 4 ইয়ার, সালভেন্স ভ্যালু 20,000। আমরা পারবো ডিপ্রিসিয়েশন, আমরা জানি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে সলভেন্স ভ্যালু বিয়োগ করে লাইফ টাইম দিয়ে ভাগ করলে 20,000। আর অ্যাকাউন্টিং প্রফিট, এআরআর যেহেতু এটা অ্যাভারেজ বা অ্যাকাউন্টিং প্রফিট, অ্যাকাউন্টিং প্রফিট বের করা হয় ক্যাশ ফ্লো থেকে ডিপ্রিসিয়েশনটা মাইনাস করে। আগে আমরা যখন বের করেছিলাম আমরা কিন্তু ওখানে ক্যাশ ফ্লো নেটিংটা করেছি, ক্যাশ ফ্লোর সাথে ডিপ্রিসিয়েশনটা প্লাস করেছিলাম, আর এখানে প্রফিট বের করব ক্যাশ ফ্লো থেকে ডিপ্রিসিয়েশনটা মাইনাস করে। সো প্রত্যেক ইয়ারে ডিপ্রিসিয়েশন 20,000, ডিপ্রিসিয়েশন তো কোনো ইয়ারে চেঞ্জ হয় না, ক্যাশ ফ্লো ডিপ্রিসিয়েশন প্রফিটটা বের হয়েছে। আমি এই এই দুইটা মাইনাস করলে যেটা হলো প্রফিট বের হলো এটা। যেহেতু আমি প্রফিট নিয়ে কাজ করছি, অ্যানুয়াল অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, জাস্ট কারণে আমি ক্যাশ ফ্লো থেকে মানে মুভ করে প্রফিটে আসছি, টোটাল প্রফিটটা যোগ করেছি। এবার অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট হবে যত প্রফিট যত ইয়ার তত দিয়ে ভাগ করব, ভাগ করলে অ্যাভারেজ অ্যানুয়াল ইয়ারটা বের হলো। এবার অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বের হবে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে সলভেন্স ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ, এটা এটা ফর্মুলা অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। সো ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে সলভেন্স ভ্যালুটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে বের হলো, লাস্ট স্টেপে অ্যাভারেজ রেট অফ রিটার্ন বের হলো, বের করলাম যে আপনার অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। অনেক সময় যদি আপনার আলাদা আলাদা ভাবে দেওয়া না থাকে, 1 2 বছর দেওয়া থাকলে অ্যাভারেজটা তখন আমি নিজস্ব সার্কামস্টান্সেস ব্যবহার করে করে ফেলতে পারি। এআরআর, এআরআরটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসছে, এআরআর আপনাদের প্রিভিয়াস ইয়ারের ম্যাথে আসছে, এবং এআরআর আই থিঙ্ক অল ম্যাথ, সকল ম্যাথে মোটামুটি কভার করা হয়। প্রথম ম্যাথে আসছে হুইচ পেব্যাক পিরিয়ড ইজ এত, হুইচ প্রজেক্ট, এ না প্রথম ম্যাথে আসে নাই, 7th-এ আসে নাই। 6th, উই আর মুভিং 6th, we are moving 6th, which should be considered for NPV 6th-এ, 7th 6th-এ আসে না, 6th-এ তো বেনিফিট কস্ট অ্যানালিসিস এসছে। তারপরে ফিফথ, ফিফথ ফিফথে আসছে এনপিভি, হুইচ প্রজেক্ট ইজ গুড, নো আসে নাই। অ্যান্ড 90, তারপর 97 হচ্ছে ইয়েস, এই যে ম্যাথটা আসছে ক্যালকুলেট দ্য অ্যানুয়াল রেট অফ রিটার্ন। সো অ্যাগেইন এখানে আমাকে 16,000 পার ইয়ারের কথা বলেছে, তারপরে অ্যানুয়াল ক্যাশ ফ্লো ক্যান বি ক্যালকুলেটেড বাই অ্যাডিং ডিপ্রিসিয়েশনের কথা বলেছে, সলভেন্স ভ্যালু নাই, স্ট্রেট লাইন অফ ডিপ্রিসিয়েশনের কথা বলেছে। আমরা দেখি এটা আমরা কিভাবে করতে পারি। ও বেনিফিট কস্ট অ্যানালাইসিস এর কথা আমরা বলেছিলাম যে আসে নাই, 97-এ আসছিল একটা মাত্র, যে বেনিফিট কস্ট, ওই যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের নিচে দিয়ে উপরে যে কাজ করেছে সেটা। প্রফিটেবল ইন্ডেক্সটাও আমরা এখানে ওই ম্যাথে দেখিয়েছি। অ্যানুয়াল রেট অফ রিটার্ন, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস সলভেন্স ভ্যালু ডিভাইড বাই 2, এটা অ্যাভারেজ ইনভেস্টমেন্টটা বের করার জন্য। সো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এত, সলভেন্স ভ্যালু 0 এই ম্যাথের জন্য 1,40,000। সো এর হচ্ছে অ্যানুয়াল নেট ইনকাম, অ্যানুয়াল নেট ইনকাম হচ্ছে 16,000, তারা বলে দিয়েছে অ্যানুয়াল নেট ইনকাম হচ্ছে 16,000। সো অ্যানুয়াল নেট ইনকাম 16,000-এর সাথে 16,000, আর যেহেতু এটা একটা ইয়ারের ক্যালকুলেশন, হ্যাঁ সকল ইয়ারে সেম, সেজন্য এইটার সাথে আমাদের ওই যে অন্য কোনো জিনিসকে আমরা অ্যাড করি নাই বা ডিডাক্ট করি নাই। সো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 16,000, এবং এই 16,000 থেকে আমরা কাভার করলাম 1,40,000 করে,
মানে এআরআর বের হলো আমার 11.43%। এআরআর বের হলো 11.43%। সাধারণত এআরআর এর ক্ষেত্রে কোনো রিকোয়ারমেন্ট নাই যে আমি এই প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করবো কি অ্যাকসেপ্ট করবো না। এ হচ্ছে মোটামুটি আমার এআরআর বের করার ফর্মুলা। এআরআর বের করার ফর্মুলা। সো এআরআরটা আমি বের করলাম কারণ আমার এনুয়াল ইনভেস্টমেন্ট টাকা দিয়েছি, ইনকাম, নেট ইনকাম দিয়ে দিয়েছি। নেট ইনকাম মানে ওরা, এখানে কিন্তু আপনার মাথায় নেওয়ার দরকার নেই যে ভাই এখানে কি ডিপ্রিসিয়েশন কি অ্যাড কোনো কিছু আছে কিনা, এর কখনো কোনো কিছু হবে না এটা এখানে এআরআর এর ক্ষেত্রে, কারণ এখানে কমপ্লিটলি ওরা নেট ইনকামের কথা বলেছে যে 60,000 পার মান্থ। সো এআরআরটা আমার কভার হয়েছে। And finally, we are moving our last topics. That is IRR. আইআরআরটা পরীক্ষায় কখনো আসে নাই, আমি দেখিনি, বাট ইট ইজ এ স্ট্রং মেকানিজম। সো আমরা একটু আইআরআরটা একটু দেখবো। আইআরআরটা একটু কমপ্লিকেটেড। আইআরআর হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ দ্য ডিসকাউন্টেড রেট অ্যাট হুইচ দ্য এনপিভি অফ প্রজেক্ট বিকামস জিরো। হ্যাঁ, যেই বছর এনপিভিটা জিরো হয় সেটা, সেই বছরে আইআরআর অ্যামাউন্টটা বের করে। আইআরআর আমরা কোনো বোর্ড ম্যাথে করতে পারবো না, করবো না, কারণ কোনো বোর্ড ম্যাথে আইআরআর আসে নাই। সো আপনার কেউ যদি মনে করেন যে ভাই আমি এটা না করলে কোনো সমস্যা আছে, আপনি চাইলে পোলাইটলি ডিসরিগার্ড করতে পারেন, বাট দেখে নিলে আপনাদের জন্য সুবিধা হয়। আইআরআর বের করার ফর্মুলা হচ্ছে আইআরআর ইজ ইকুয়াল এল প্লাস এনপিভি ডিভাইড বাই এনপিভিভি। একটা ফর্মুলা, এল মানে কি, লোয়ার ডিসকাউন্ট রেট। আইআরআর বের করার জন্য সাধারণত দুইটা ডিসকাউন্ট রেট আপনাকে ম্যাথে দিয়ে দিবে, দুইটা রেট দিয়ে দিবে। একটা ধরেন 10% আর একটা ধরেন 15%। ধরেন আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করবো 10% আর 15%। সো লোয়ার ইন্টারেস্ট রেটটা 10% হবে এখানে, হায়ার ইন্টারেস্ট রেটটা হবে 15% এই যে এখানে। আর পজিটিভ এনপিভি হচ্ছে লোয়ার রেটের অ্যামাউন্টটা এখানে বসবে, আর এখানে হচ্ছে হায়ার রেট এবং লোয়ার রেটের গ্যাপটা বসবে। সো আমি আসলে দুইটা ডিসকাউন্টেড অ্যামাউন্ট যদি দেওয়া থাকে, এটা ইটস লাইক অ্যাজ এনপিভির ম্যাথ করবো আমি মূলত, তারপরে এনপিভির রেজাল্টটাকে এই ফর্মুলাতে বসালে হয়ে যাবে। এনপিভিতে তো আমি একটা ডিসকাউন্টেড ইয়ারের জন্য করেছি, এখানে দুইটা ডিসকাউন্টেড রেটের জন্য করবো। এই হচ্ছে মূল পার্থক্য ম্যাথের। সো এইটা হচ্ছে পজিটিভ নেট পে অ্যাট লোকাল রেট, লোয়ার রেট, আর এটা হচ্ছে হায়ার রেট। ওকে, আমরা যাচ্ছি। আমি ধরে নিচ্ছি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লাখ, আর এখানে দুইটা ইন্টারেস্ট রেট দেওয়া আছে, একটা হচ্ছে 10% আর একটা হচ্ছে 15%। সো 10% আগে এনপিভি বের করবো, 15% তারপর এনপিভি বের করবো। এইটা মান বের হয়ে যাবে, আর এখানে তারপরে 10% আর 15% মান বসালেই আইআরআরটা বের হয়ে যাবে। ক্যাশ ফ্লো দেওয়া আছে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1 লাখ, তারপরের বছরগুলিতে দেওয়া আছে আমি এই যে এনপিভি 10%, বের করলাম 10%। এটা এটা তো আমরা ফর্মুলা জানি, ওই যে সিএফ ডিভাইড বাই 1 + r² বের করলাম 4 বছর বের হলো। সো টোটাল প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এত। দেয়ারফর নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এই অ্যামাউন্ট থেকে আমি 1 লাখ টাকা মাইনাস করলে নেট প্রেজেন্ট ভ্যালু বের হলো। সো 10% ইজ দ্য লোয়ার রেট। এবার আমি 15% দিয়ে বের করলাম, একই রকম। আমি বলছি আইআরআর বের করতে গেলে দুইটা ইন্টারেস্ট রেট ওরা দিয়ে দিবে। বের করলাম টোটাল প্রেজেন্ট ভ্যালু এটা, ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে মাইনাস করলে এনপিভি মাইনাস চলে আসছে এখানে। সো দেখেই বোঝা যাচ্ছে যে এটা লোয়ার আর ওটা হায়ার। সো ইন্টারেস্ট রেট লোয়ারের রেটটাকে আমি লিখলাম এখানে 10। এখানে কিন্তু নো পার্সেন্টেজ দেওয়া যাবে না, এটাকে কিন্তু একদম জিস্ট অ্যামাউন্টে লিখতে হবে 10। কারণ এখানে আমি পার্সেন্টেজ দিব না, পার্সেন্টেজ আনবো না, কারণ এই রেজাল্টটা যা বের হবে সেটার পাশে আমি পার্সেন্টেজ দিয়ে দিব লাস্টে। হ্যাঁ, সো এল এল 10%, 10%-এর জন্য 10 লিখেছি প্লাস, এটা হচ্ছে আমার এনপিবি এল, বড়টার যে এনপিবিটা সেই মান, আর এনপিবি এল বড়টার এনপিবি ছোটটার এনপিবি ইন্টু ওই দুইটা হাইয়েস্ট ইন্টারেস্ট রেটের যে 15, লোয়ের যে 10, এটা বিয়োগ করলে ক্যালকুলেশন করলে আইআরআর বের হলো 13.15%। আইআরআর বের হলো 13.15%। ইফ দ্য কোম্পানি রিকোয়ার্ড রেট অফ ইন্টারেস্ট ইজ 10%, আইআরআর হচ্ছে 13%। দিস ওয়ান আইআরআরটা আমার খুব পছন্দ, কারণ কোন একটা কোম্পানির যদি টার্গেটেড ইন্টারেস্ট দেওয়া থাকে যে কোম্পানি আপনাকে 10% ইন্টারেস্ট দিবে, সো আইআরআর যদি আপনার সেখান থেকে বেশি আসে তাহলে আপনি ওই প্রজেক্টটাতে ইনভেস্ট করবেন। আপনার যদি কোম্পানি ডিক্লেয়ার ইন্টারেস্ট রেটটা আইআরআর এর তুলনায় কম আসে তাহলে আপনি সেখানে ইনভেস্ট করবেন না। সো আমার এখানে আইআরআর আসছে 13.15%। আমার এই কোম্পানির ইনভেস্টমেন্ট হয়েছে, বলে দিয়েছে, ডিক্লেয়ার করেছে আপনাকে ইন্টারেস্ট আমি দিব 10% করে। তো সো 10% যদি হয় তাহলে দিস ওয়ান ইজ গুড। ওর এখানে দুইটা রেট বলা ছিল, প্রশ্ন যদি আপনাকে বলে দেয় যে কোম্পানি আপনাকে অফার করবে 15% ইন্টারেস্টে, আমার এখানে 10% ইন্টারেস্টে কোম্পানি অফার করেছিল,
আমার এখানে 10% ইন্টারেস্ট অফার করেছিল। দ্যাটস ওয়াই আমি 10%-এর জন্য 13 পয়েন্ট এই মানটাকে অ্যাকসেপ্টেড মনে করছি। আর যদি এটা বলতো 15% ইন্টারেস্ট, তাহলে তো মানে আইআরআরটা 15%-এর তুলনায় কম হতো, তখন সেটা অ্যাকসেপ্টেড হতো না। দ্যাটস অল অ্যাবাউট আইআরআর। সো আইআরআর ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোন একটা প্রজেক্টে ইন্টারেস্ট রেটের সাথে কম্পারিজন করলে এটা খুব ইম্পর্টেন্ট, বাট ইট ইজ নট কমপ্লিকেটেড। কারণ এটা আসলে এনপিভি বের করতে পারলে, দুইটা রেটে এনপিভি বের করব, করার পরে জাস্ট আমি এই ফর্মুলাতে বসালে আইআরআর হয়ে যায়। সো আইআরআর এর জন্য বেসিক্যালি আমার এই ফর্মুলাটাই দরকার, এবং এই ফর্মুলার মান বসাতে হবে। অন্য কোনো মানের কোনো রিকোয়ারমেন্ট এডিশনালি নাই, বিকজ অল ম্যাথস আর হ্যাভ ডান বাই এনপিভি ম্যাথস। একদম লাস্ট 1 মিনিটের জন্য একটা ফিনিশিং, সেটা হচ্ছে ছোট্ট একটা ম্যাথ, এটা আসছে পরীক্ষায় সেই জন্য দিচ্ছি। ক্যাশ ভ্যালু, ফিউচার ভ্যালু অফ মানি। আমরা একটু আগে যা ম্যাথ করেছি, যে কোনো একটা ম্যাথের ফিউচার ফিউচার ভ্যালু অফ মানি অথবা প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো বের করার ফর্মুলা হচ্ছে P × 1 + R⁴ ধরেন আপনাকে কোনো একটা ম্যাথে, ধরেন 8 লাখ টাকা, আপনার ম্যাথে বলি, এ ক্লায়েন্ট ডিপোজিট 8 লাখ টাকা ফর 5 ইয়ার্স ফিক্সড ডিপোজিট, এবং ব্যাংক বলছে আপনাকে 18.50% ইন্টারেস্ট দিবে, 5 বছর পরে আপনি কত টাকা পাবেন। এই ক্যালকুলেশনটা করব। P × 1 + R⁴ 8 লাখ, 1 প্লাস, এটাকে পার্সেন্টেজ করলে 0.115 আমরা জানি, ⁵ গুণ করলে এটা হবে। এই 5-এর ক্ষেত্রে যেহেতু জেনারেল ক্যালকুলেটর ব্যবহার করবেন, সো এইটা আপনাদের করতে হবে কিন্তু মানে 5 বার গুণ করে, তারপর এটার সাথে গুণ করে। সো 13.78683, এই হচ্ছে 8 লাখ টাকা ইনিশিয়াল ইনভেস্ট করলে 5 বছর পরে আপনি এই টাকাটা পাবেন। সো ম্যাথ ইজ কমপ্লিট। ক্যাপিটাল বাজেটিং 8 ধরনের ম্যাথ করেছি, প্রত্যেকটা ফর্মুলা পড়েছি, আলোচনা করেছি প্রথমে, দ্বিতীয়তে প্রত্যেকটা ডিফারেন্ট ম্যাথোডোলজি নিয়ে আলোচনা করেছি, অ্যান্ড ভেরি লাস্ট আমরা কাজ করেছি যে ফাইনাল যে রেজাল্টটা বেরোচ্ছে, প্রত্যেকটা বোর্ড পরীক্ষা যে যে ম্যাথ আছে সেই ম্যাথটা। ইটস আ কমপ্লিট প্যাকেজ অফ ক্যাপিটাল বাজেটিং ফর ইউর এক্সাম। এবং কোনো জায়গায় গ্যাপ নিয়ে ক্রিয়েট না করে, এই শিটটা ভেরি ইম্পর্টেন্ট, এই শিটটা একটু সবাই প্রিন্ট দিয়ে নেবেন, নিয়ে আমি যেভাবে রেকর্ডিংটা করেছি সেই অনুযায়ী কথাগুলি শুনবেন, এবং সেই অনুযায়ী ম্যাথগুলি নিজেরা, বোর্ড ম্যাথগুলি আবার নিজেরা প্র্যাকটিস করতে থাকবেন। হোপফুলি ক্যাপিটাল বাজেটিং এর ম্যাথ আপনাদের পরীক্ষায় আসবে, এবং আপনাদের 10 মার্কসও নিশ্চিত হবে। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে আছেন। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।